আমার আম্মু যদি জানে যে আমি কোনো ছেলের সাথে ঘুরতে গেছি, বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরতে যাও, বেডি মানুষে হুইন্ডা চালায়, পড়াশোনায় হ্যাম্পার হচ্ছিল না। তো ভ্রমণ কন্যার প্রতিষ্ঠাতা আমরা দুইজনই। এটা তো আসলে বুকিশ কথা। আমার 32টা দেশে যাওয়া হয়েছে এই পর্যন্ত। কি ভালো লেগেছে? খাওয়ার খরচ তো আমাদের কখনো লাগেনি। আপনাদের নিজেদের শেখাটা কবে থেকে? একটু লেদার জ্যাকেট পরে চুল উড়ানো, মানে এই জিনিসগুলো হাওড়ে দরকার কি? যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওটা আমাদের হাতে ছিল না। সামনে কি প্ল্যান আছে? আমরা বলছি ট্রেকিং জুতা নিতে হবে, সে পড়ে গেছে হিল। ডাক্তার হয়ে মনে হলো কেন যে বিসিএস দিতে হবে? ভেনিসে যে স্বাভাবে বিকিনি পরে থাকতে পারবেন, কিন্তু বাংলাদেশের কক্সবাজারে সেটা পড়লে তো সেটা মানানসই হবে না। আপা, ভ্রমণ কন্যা কি যদি ছোট্ট করে একটু জানতে চাই? এদের কাজ কি? ভ্রমণ কন্যা হচ্ছে আমাদের তৈরি করা একটা সংগঠন। এটা পুরো নাম হচ্ছে ভ্রমণ কন্যা ট্রাভেলেটস অফ বাংলাদেশ। মেইন কাজ হচ্ছে টু এম্পাওয়ার উইমেন থ্রু ট্রাভেলিং। মানে যারা মেয়েরা অনেক সময় দেখা যায় যে ঘুরতে যেতে চায় কিন্তু ঘুরতে যেতে পারে না, হ্যাঁ, তাদেরকে একটু ইন্সপায়ার করা, মোটিভেট করা। এটার জন্য আমরা প্রায় 9 বছর আগে এই অর্গানাইজেশনটা, তখন ভাবতাম না অর্গানাইজেশন, তখন ভাবতাম ফেসবুক গ্রুপ, বাট এখন ইট ইজ আ লার্জ অর্গানাইজেশন। প্রায় 84,000 মেয়ে আমাদের সাথে আছে যুক্ত। তো এটা মেয়েদেরই একটা প্ল্যাটফর্ম, ট্রাভেল প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ। এই আলাপটাই আমরা শুনবো। তার আগে একটু অডিয়েন্সকে ইন্ট্রোডাকশন দিয়ে আসি। হ্যালো, ওয়েলকাম টু হার স্টোরি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে আছেন সাকিয়া হক। তিনি ভ্রমণ কন্যার একজন প্রতিষ্ঠাতা এবং তিনি একজন পেশায় ডাক্তার। তাছাড়াও তিনি আরও নানান কিছু করে বেড়ান। সব কিছু শুনবো। পেয়েছেন অনেকগুলো পুরস্কারও। আর আপনারা তো জানেনই এই অনুষ্ঠানটি আসলে নারীদের নিয়েই, নারীদের জীবনের গল্প নিয়েই। কারণ একজন নারীকে আসলে নানামুখী অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, লড়াই করতে হয় তাকে নিজের সঙ্গে, সময়ের সঙ্গে, কিংবা চারপাশের সব কিছুর সঙ্গে, নিয়মের সঙ্গেও। তার মধ্যে থেকেও কিন্তু কেউ কেউ আসলে নিজের পরিচয় তৈরি করেন, কেউ কেউ আসলে চারপাশের নিয়মকেও পাল্টে দিতে চান। সেই নারীদের জীবনের গল্প, তাদের জীবনের সাফল্য, ব্যর্থতা, উত্থান পতন সব কিছু নিয়ে আমাদের এই পডকাস্ট হার স্টোরি। সবাইকে স্বাগত। হ্যালো, কেমন আছেন? এই তো আপু, ভালো। আপনি? ভালো আছি। আপনি আসার সময় বলছিলেন যে আপনি স্কুটি ড্রাইভ করে এসেছেন এবং আপনি এসেই দেখলাম টাচ আপ নেওয়ার পরিবর্তে আপনি জাস্ট চুলটা ঠিক করলেন শুধু। হ্যাঁ, কিছু করার নাই আসলে। চুল সবসময় এলোমেলো থাকে, তো বাইক চালালে যেটা হয়, আর চুল যদি না উড়ে তাহলে বাইক চালায় কি মজা। সো হ্যাঁ, টাচ আপ বলতে আমার কাছে পার্সোনালি মনে হয় কাজল, লিপস্টিক আর চুল। কিন্তু আঁচড়ানো। শুধু এইটুকুই কি টাচ আপ? আপনার কাছে কেন শুধু এইটুকুই মনে হয়? আমি অনেকে আসলে তো পারি অনেক না। ধরনের মেকআপ করেন, মানে সুন্দর থাকতে অনেকে অনেক কিছু করেন, তো আপনার শুধু এইটুকুতেই হয়ে যায় কেন? আমার কাছে মনে হয় যে সৌন্দর্যটা একটা আপেক্ষিক ব্যাপার, এবং চেহারা সৌন্দর্য থেকে নিজের ভিতরের সৌন্দর্যটা বেশি ইম্পর্ট্যান্ট। এবং আমার কাছে মনে হয় যে আমার কাছে মেকআপ বলতে আমি এইটাই বুঝি আসলে, কাজল, লিপস্টিক, আর সত্যি কথা বলতে বাকিটা আমি পারি না দিতে। তো যখন দিই তখন ভেসে ভেসে থাকে, তো এর থেকে না দেওয়াই ভালো। তো পারলে কি দিতেন? আই ডোন্ট নো, আমার ধৈর্য অনেক কম। তো আমার জন্য মানে চুলটা কোনো রকম একটু আঁচড়ানোটাই ইনাফ। আর আপনি মনে হয় ভালোভাবে দেখলে দেখবেন যে কাজল ঠিকভাবে দেওয়া হয় নাই, মানে ছড়ায় যায় এই। তো আমার মনে হয় যে মানুষজন কি আসলে আমাকে দেখবে নাকি আসলে কথা শুনবে সেটার উপর নির্ভর করে। আর ইটস ওকে, গ্যাস আই লুক ডিসেন্ট। এই যে চুল আঁচড়ানোটাই দরকার কেন? মানে হ্যাঁ, না হলে তো চুল একদম মানে এরকম থাকে এলোমেলো। হ্যাঁ, এখনো মনে হয় আমি এলোমেলো করে দিচ্ছি বলতে বলতে। কোনো সমস্যা নেই। আসলে ছোটবেলা থেকে আমাকে স্কুলের টিচার থেকে শুরু করে সবাই একটা জিনিস নিয়ে বকা দিছে, সেটা হচ্ছে চুল আছড়াও, চুল আছড়াও না কেন। হ্যাঁ, এরকম কেন? মানে আমার চুল সবসময় এলোমেলো থাকে। আবার আমার ক্লাস 9-10 পর্যন্ত আমার হচ্ছে চুল বয়কাট ছিল। তো বয়কাট থাকা অবস্থায় আমি যেটা করতাম যে আমি, আমাদের কল ছিল স্কুলে, তো কলের তলে যাইতাম, যাই হচ্ছে মাথা চুবাতাম, তারপরে চুলগুলো এইভাবে খাড়া করে দিতাম। সো জানি না, আমাকে সবসময় সবাই চুল নিয়েই বকা দিয়ে আসছে। আমি খুব এলোমেলো থাকি, তার মানে এটা সবাই বলে তার বেসিক কারণ আমার চুল এলোমেলো থাকে। আর বাইক ড্রাইভ করলেও তো চুল এলোমেলো হয়েই যায়, তো তখন কি আসলে বাইকের কারণে হতো নাকি এমনি ইচ্ছে করেই করতেন? না, বাইকের কারণেই হয়তো। বাইক কবে থেকে শুরু করলেন? আমি স্কুটি চালানো শুরু করেছি 2016 থেকে। আমি এরপরে একটা 160cc একটা বাইক কিনেছিলাম 2020 সালের শেষের দিকে। এই তো দুইটাই মোটামুটি ভালোই চালাতে পারি, এবং দুটা দিয়েই আমার হচ্ছে অনেক লং ড্রাইভ করা হয়েছে। যেমন স্কুটি দিয়ে তো আমরা 64 জেলায় গিয়েছি, ওটা তো আলাদা ইস্যু।
আর বাইক দিয়েও আসলে আমরা 64 জেলায় তো যাই নাই, তবে ইচ্ছা ছিল আমার ক্রস কান্ট্রি করার, বাট এখনও হয় নাই। বাইক দিয়ে আমি ঢাকা টু যশোর গেছি, আরও বেশ দূরে দূরে গেছি, মেরিন ড্রাইভ রোডে চালাইছি, টেকনাফ টু কক্সবাজার, দূরে দূরে যাওয়া হয়েছে। বাইক চালানো, রাস্তায় বাইক নিয়ে নামার পরে কী ধরনের প্রতিক্রিয়া, মানে একদম 2016 সাল থেকে যদি শুরু করি? 2016 সালের মতো প্রতিক্রিয়া এখন আর তো হয় না। 2016 সালে তো খুব কম মেয়ে বাইক চালাতো, স্কুটি চালাতো, তখন হচ্ছে যেভাবে মানুষজন তাকাতো, এখন আর ওরকম হয় না। এটা উইথ টাইম অনেক চেঞ্জ হয়েছে। কিভাবে তাকাতো? কেমন জানি কোথা থেকে আসছে, হ্যাঁ চালাইতে পারতেছে কি না। তখন স্পেসিফিক্যালি তখন সবাই ভাবতো কি স্কুটি হচ্ছে মেয়েদের জন্য আর বাইক হচ্ছে ছেলেদের জন্য, কিন্তু এখন দেখবেন যে বাইরেও কিন্তু অনেকেই স্কুটি চালায়। হ্যাঁ, বাইরে বলতে আমি দেশের মধ্যেই বলতেছি। হ্যাঁ, স্কুটি শিখেছেন কবে? আসলে আমি সাইকেল চালানো শিখেছি সবার থেকে অনেক দেরিতে, মানে আমি ছোটবেলায় শিখতে পারি নাই। তো মেডিকেলে 3rd ইয়ারের দিকে থাকতে আমি হচ্ছে একা একাই সাইকেল চালানো প্র্যাকটিস করি আমাদের মেডিকেলের ক্যাম্পাসে। তো আস্তে আস্তে পারি, অনেকবার পড়ছি, প্রায় মনে হয় 13-14টা আমার কাটা দাগ হয়েছে পায়ে, তারপর যে আমি পড়ছি এবং তারপর যে আমি শিখছি। তো সাইকেল চালানোর পরে স্কুটি চালানো তো ওই যে 2016-র দিকে স্কুটিটা হাতে পাওয়ার পরে আসলে স্কুটি চালানো শেখাটা। এবং স্কুটি কিনেছিলেন, কিনে তারপরে শেখা? হ্যাঁ, আর হচ্ছে স্কুটি আসলে আমরা সাহস করে অল্পিট পাড়া অবস্থাতেই আমরা নারায়ণগঞ্জে চলে গেছিলাম। তো যখন আপনি আসলে লং ড্রাইভে চলে যাবেন, আপনি না পারলেও আস্তে আস্তে শিখেই যাবেন। আমরা মানে কি আপনারা কি একসঙ্গে শিখেছিলেন কয়েকজন নাকি একা? আমি আর মানসী, আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড। আমরা আমাদের অ্যাকচুয়ালি ট্রাভেলার্সের কথা যেটা বললেন, ভ্রমণ কন্যা, তো ভ্রমণ কন্যার প্রতিষ্ঠাতা আমরা দুইজনই, এবং আমরা স্কুলমেট, কলেজ মেট, ঢাকা মেডিকেল কলেজ মেট, রুমমেট, সব কিছু আর কি। সো আমরা ট্রাভেলার্স যখন প্রতিষ্ঠা করি, এরপরে তার কয়েক মাস পরেই আমরা হচ্ছে 64টা জেলা মোটরসাইকেলে যাওয়ার একটা প্ল্যান করি, স্কুটিতে যাওয়ার। তখনই আমাদের ওই যে 2টা স্কুটি এনে নিজেদের প্র্যাকটিস করা। তো আমরা স্কুটি যেদিন হাতে পাই তার মনে হয় 3-4 দিন পরে আমরা ঢাকা টু নারায়ণগঞ্জ চলে যাই, তারপর নারায়ণগঞ্জ টু কুমিল্লা, কুমিল্লা টু ব্রাহ্মণবাড়িয়া। তো স্বাভাবিকভাবে ঢাকা টু নারায়ণগঞ্জ যখন গেছি তখন অনেক স্লো গেছি, হ্যাঁ চালাইতে ঠিকভাবে পারি না, মানুষজন অনেক হাসাহাসি করছে, রিক্সাওয়ালারাও হাসে। আর হচ্ছে এরপরে তো আস্তে আস্তে হয়ে গেছে, শিখেই গেছি, এক্সপিরিয়েন্স দিয়ে শিখেছি আর কি। ট্রাভেলার্স প্রতিষ্ঠার পরে বাইক নিয়েছেন? হ্যাঁ, ট্রাভেলার্স প্রতিষ্ঠা হলো 27 নভেম্বর 2016-তে, আর আমরা হচ্ছে তার কয়েকটা মাস পরেই বাইক নিয়ে হচ্ছে শুরু করি। ট্রাভেলার্স প্রতিষ্ঠার পেছনে কি ছিল, কারণ কি ছিল, কেন? কারণ ওই সময় না কোনো মেয়েদের জন্য কোনো গ্রুপ ছিল না। এখন তো বেশ কিছু গ্রুপ আছে মেয়েদের জন্য, স্পেসিফিক্যালি মেয়েদের জন্য বেশ কিছু ট্রাভেল গ্রুপ আছে, কিন্তু ওই সময়টাতে কোনো ধরনের কোনো গ্রুপ ছিল না। তো আমরা চাচ্ছিলাম কি কয়েকজন মেয়ে মিলেও যদি আমরা একটা জায়গায় যাই, মানে ধরেন কথা আমি আর মানুষের যদি একটা জায়গায় যাই, স্বাভাবিকভাবে দেখা যাবে কি ওখানে টাকা একটা বেশি পড়তেছে, মাত্র 2জন যাচ্ছি, সেফটি সিকিউরিটি বেশি ব্যাপার। হ্যাঁ, আর তখন তো অত মানুষ ট্রাভেলও করে না তুলনামূলক, মেয়েরা তো আরও কম করে। তো আমরা চাচ্ছিলাম একটা ফিমেল কমিউনিটি, যেখানে ধরেন 10 জন থাকলো বা 100 জন থাকলো, আমরা বললাম যে আচ্ছা চলো বান্দরবনে যাবা কেউ, তো ধরেন ওখান থেকে আমরা 5 জন পাইলাম। তো 5 জন হইলে কি হবে, আমরা একটা জিপ ভাড়া করবো, এটার কস্ট কমে যাবে, এই সব চিন্তা করে আমাদের একটা গ্রুপ খোলা হয় প্রথমে 27 নভেম্বরে। তো তখন আমাদের অত প্ল্যান ছিল না যে আমরা এই করব ওই করব, এত কিছু প্ল্যান আমাদের ছিল না। মেইন ছিল যে একটা কমিউনিটি তৈরি করা। এরপরে আস্তে ধীরে আরও অনেক গ্রুপ, তো অনেক ধরনের মেয়েদের গ্রুপ তৈরি হয়েছে, বাট ওই সময়টাতে ছিল না, এবং ওইটাই টার্গেট ছিল যাতে মেয়েরা ট্রাভেল করার জন্য তাদের জন্য একটা পার্টনার খুঁজতে, ফিমেল পার্টনার খুঁজতে বেগ না পেতে হয়। যেমন আমার বাসা অনেক স্ট্রিক্ট, আমার আম্মু যদি জানে যে আমি কোনো ছেলের সাথে ঘুরতে গেছি, মানে গ্রুপের মধ্যেও সেটা একটা বড় ইস্যু। হ্যাঁ, মেয়েদেরকে যে বলে যে মাগরিবের আগে বাসায় এসো বা বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরতে যাও, জুতাটা তো সিরিয়াসলি ছুঁড়েই মারবে। তো এইটার কারণে আমরা ভাবছি যে ফিমেল গ্রুপই হোক, তাহলে তার এই ইস্যু থাকতেছে না। আর আমার বান্ধবী মানসী অনেক ভদ্র। আপনি ভদ্র না? আই ডোন্ট থিঙ্ক সো। তো ও অনেক ভদ্র, তো আমি ওকে দেখাইতাম মা মানসী যাচ্ছে, হ্যাঁ, তখন আম্মু বলতো ও আচ্ছা মানসী যাচ্ছে, আচ্ছা ঠিক আছে যা যা। এইভাবে ওর উপর চাপাই দিয়ে আর কি অনেক আমরা ট্রাভেল করতাম। সে তার বাসায় কি বলতো? সে তার বাসায় তার মা ভালো, তার মা হচ্ছে ও আচ্ছা ঠিক আছে যাও। আন্টি আসলে ওভাবে কখনো বাধা দেয় না, আমার আম্মুর মতো না। যাই হোক, আমার আম্মু এখন ঠিক হয়ে গেছে।
কিভাবে ঠিক হলো? মানে বছরের পর বছরে আসলে দেখতে দেখতে মানে যখন দেখতেছে যে আর শুনতেছি না কথাবার্তা, তো সবাই বলে না যে বাসায় ম্যানেজ করা হয় না আপু, হচ্ছে না। তো আমি তখন বলি কি, ভাই তুই কি চেষ্টা করছিস আদৌ 5-6 বছর? আমি তো 5-6 বছর আম্মুর পিছনে লেগেই ছিলাম। আম্মু যখন দেখতো যে আমাকে আর মানে বলে আটকানো যাচ্ছে না, এবং যখন সে আসলে স্পেসিফিক্যালি রিয়ালাইজ করছে যে আমার মেয়ে খারাপ কোনো কাজ করতে যাচ্ছে না, হ্যাঁ, মেয়েদের সাথে ঘুরতে যাচ্ছে, সেফ একটা প্ল্যাটফর্মে যাচ্ছে, তখন তার আর অতটা সমস্যা নাই। এখন সে শুধু বলে যে কোথায় যাচ্ছ আমাকে জাস্ট বলে যাও, এইটুকুই। ঘুরতে যাওয়াটা কেন জরুরি? অনেক জরুরি। আমি যদি বলি যে প্রথমে তো মেন্টাল হেলথ, হ্যাঁ, আপনি যে কোনো ধরনের ডিপ্রেশনে আছেন, সেটা যেই লেভেলেরই হোক, অ্যান্ড আই নো দ্যাট আর লট, যেই ডিপ্রেশনেই থাকেন না কেন, আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ভালো ওইখান থেকে উদ্ধার করার পসিবিলিটি ট্রাভেলিংয়ের আছে। হ্যাঁ, আমি যখন ট্রাভেল করি, আমি যখন একটা ওই জায়গাটার কালচার ব্যাপারে জানতে পারি, বা যদি এটা দেশের বাইরে হয় তাহলে ওখানকার লোকাল মানুষদের সাথে কথা বলা, এনজয় করা, ওখানকার ফুড ট্রাই করা, এগুলো যে কোনো ধরনের ডিপ্রেশন বলেন, যে কোনো ধরনের খারাপ অনুভূতি থাকুক, শুধু তাই না, এটা একটা এনজয়েবল একটা এক্সপিরিয়েন্স। সো ট্রাভেলিংয়ের সাথে আমার মনে হয় না কোনো কিছু তুলনা হয়। আর একটা জায়গায় যে বই পড়া, মানে সব মিলায় এটা খুবই ভালো। কিন্তু আপনি যদি কোথাও দেখতে গেলেন, ঘুরতে গেলেন, সেখানে গিয়ে বই পড়লেন, মানে বিষয়টা দেখাটা হ্যাঁ, না, মিস হয়ে এরকম যায় না? ব্যাপারটা হচ্ছে যেমন ধরেন আমি একটা জায়গায় খুব শান্ত একটা প্রকৃতিতে বসে আছি, হ্যাঁ, আশেপাশ দিয়ে ঝর্ণা বইছে, ওর মধ্যে যদি আমি একটা গল্পের বই পড়ি, ওটা একটা ফিলিংস আলাদা। আমি তো দেখতেছি প্রকৃতি এবং আমি ওটার মধ্যে পড়তেছি। এবং শুধু আমি বইয়ের কথা বলবো না, ওইখানকার লোকাল মানুষদের সাথে কথা বলাও তো এনজয়েবল, ওইখানকার কালচার জানা। যেমন উদাহরণ হিসেবে আমি অনেক দেশের কথা বলতে পারি, আমার 32টা দেশে যাওয়া হয়েছে এই পর্যন্ত, কিছু কিছু দেশে মাল্টিপল টাইমস গেছি। প্রত্যেকটা দেশে আমি দেখছি যে ওখানকার নেটিভ মানুষদের সাথে কথা বলা, তাদের খাবার ট্রাই করা একটা আলাদা অনুভূতি। তারা কি পার্সপেক্টিভে সমাজকে দেখে, কি পার্সপেক্টিভে তারা হচ্ছে তাদের জীবনযাপন করছে, প্রত্যেকটা জিনিসই একটা দেশের থেকে আরেকটা দেশের, বা একটা জায়গা থেকে আরেকটা জায়গার অনেক ডিফারেন্স। এবং এইটাতে নিজের মেন্টালিটি, নিজের নলেজ অনেক ওয়াইডেন্ড হয়। কিন্তু নিজের মেন্টালিটি, নিজের নলেজ ওয়াইডেন হয় ভ্রমণ করলে, এটা তো আসলে বুকিশ কথা, মানে সবাই এটাই বলে। কিভাবে হয়? আপনি 64টা জেলা ভ্রমণ করে কি দেখেছেন? এবং 64টা জেলা একটু যদি আগে একটু জানতে চাই যে 64টা জেলা ভ্রমণ করবেন, এটা কি শুরুতেই প্ল্যান করেছিলেন, নাকি আসলে ঘুরতে ঘুরতে মনে হয়েছে না আমি সবগুলো দেখে ফেলি? না, আমরা আসলে প্ল্যানই করেছিলাম। আমরা অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে আমরা 64টা জেলায় যাব। কেন? কারণ বাংলাদেশে 64টা জেলা দেখা উচিত না, মানে আমার কি মনে হয়, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে থাকি, এত দেশে যেতে ইচ্ছা করে, এত দেশের বাইরেও যাইতে ইচ্ছা করে, তো আমার দেশের সব কয়টা জেলায় আমি তো, হ্যাঁ এটা ট্রু যে আমি একটা জেলায় গেলেও যে আমি সব দেখে ফেলতেছি, এটা কখনোই হয় না, কিছু না কিছু তো সবসময় মিস হবেই। বাট 64টা জেলায় গেলেই মানে আমি অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট সাইটসগুলো তো দেখতে পাচ্ছি, বা ওখানকার ইম্পর্টেন্ট মিষ্টি তো আমি খাইতে পারতেছি, এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো ওই ফ্যাসিনেশন থেকে যাওয়া, এমন না যে কেউ বলছে যে তুমি যাও 64 জেলায়, এটা অন্য কারো স্বপ্ন না, এটা আমারই স্বপ্ন, আমাদেরই স্বপ্ন যে আমরা 64টা জেলায় অ্যাটলিস্ট যাব, ওখানকার খাবার ট্রাই করব, ওখানকার যে ধরেন কথা দিনাজপুর, আমরা কান্তজির মন্দিরে যাব, সরি আমি অনেক নড়ি, হ্যাঁ। তো আমাদের এই জায়গাটা খুবই ক্যাজুয়াল নিয়ে কথা বলতে পারি, তো আমরা হচ্ছে বিভিন্ন ফর্মাল হওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা তো বিভিন্ন জেলায় যাব, বিভিন্ন জেলা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখবো, এটা আমাদের প্ল্যান ছিল। এখন সবাই যেটা জিজ্ঞেস করে যে 64টা জেলায় যাওয়া স্কুটি দিয়ে কেন? হ্যাঁ, মানে গাড়িও তো হইতে পারতো, বাসও হইতে পারতো, কিন্তু সমস্যা হচ্ছে কি, যখন আমরা বান্দরবনের একটা চিপা রাস্তা দিয়ে উঠে যাব এবং যখন একটা সূর্যাস্ত দেখব পাহাড়ের পিছনে, ওই জায়গায় তো আমরা বাস নিয়ে যেতে পারতেছে না। বা আমরা যেমন আমাদের অনেক এক্সপিরিয়েন্স, যেমন হচ্ছে আমরা লক্ষ্মীপুর যাওয়ার সময় একটা ঝড়ে পড়ি, হ্যাঁ, ভোলা থেকে লক্ষ্মীপুর যাওয়ার সময়। তারপরে হচ্ছে আমরা নেত্রকোনায় যখন যাই তখন হাঁটু পর্যন্ত কাদা, স্কুটি এইভাবে যাইতে হতেছে, হ্যাঁ। সো আবার গুগল ম্যাপে দেখতেছি সামনে একটা নদী, একটু পরে সামনে যে দেখি বালি, দ্যার ইজ নো নদী, হ্যাঁ। বরিশালে গেছি, দেখতেছি মাটির রাস্তা, মানে রাস্তার কথা গুগল ম্যাপ বলছে, কিন্তু একটু পরেই দেখি নদী আর নদী, হ্যাঁ। সো এইরকম এক্সপিরিয়েন্সগুলো, এগুলো তো আসলে কোনোভাবে আপনার বাস দিতে পারবে না, বা অন্য কোনো বাহনে আপনি পেতে পারতেছেন না। আই থিঙ্ক কার ইজ টু সাফোকেটেড ফর মি। তো আমার জন্য ওই যে একটু লেদার জ্যাকেট পরে চুল উড়ানো, এটা একটু বেশি অ্যাডভেঞ্চারাস লাগে, যদিও খুব একটা যতটা বলি অতটা
অ্যাডভেঞ্চারাস, হ্যাঁ অ্যাডভেঞ্চারাস তো অবশ্যই ছিল, কিন্তু অতটা কুল লাগে নাই, চেহারা একদম পুড়ে কড়াইয়ের তলার মতো হয়ে গেছিল। আর চুল তো তখন থেকেই সব পড়া শুরু করছে, বাট যাই হোক, যেটা বলবো যে ওটা একটা এক্সপিরিয়েন্স অফ আ লাইফ টাইম ছিল। সবচেয়ে ভালো লেগেছে কোন জায়গায় গিয়ে, কি ভালো লেগেছে? দেশের মধ্যে না দেশের বাইরে? দেশের মধ্যেই শুনি আগে, দেশের বাইরে পরে। দেশের মধ্যে অনেক জায়গায় ভালো লাগছে, এটা আসলে ডিপেন্ড করে ওই এলাকার মানুষের উপরও। হ্যাঁ, যেমন ওই এলাকার মানুষজন যদি আমাদের অনেক বেশি খাওয়াই থাকে, তার মানে অবশ্যই ওই জেলা ভালো লাগছে, ঠিক আছে। আপনারা কি মানুষের কাছেই যেতেন যে আমাদের খাওয়ান, বা হ্যাঁ। কি হতো, মানে কিভাবে আগে থেকে যোগাযোগ করে যেতেন? না, আমাদের যোগাযোগ করা লাগতো না, আমরা তো ফেসবুকে পোস্ট দিতাম যে আমরা অমুক জেলায় যাচ্ছি, বা এটা আমাদের প্ল্যান, এত তারিখে এত, অত তারিখে অত। তো ধরেন ওখানকার লোকাল বাংলাদেশের মানুষজন তো অনেক হসপিটেবল মানুষজন, তো খায় দেয় কাজ নাই, তাই তারা দাওয়াত দেয়। তো স্বাভাবিকভাবে তারা যখন দাওয়াত দিত, আমরা কোনো দাওয়াত মিস করতাম না। আমরা হচ্ছে সব জায়গায়, মানে আমাদের যদি দুইবারও খাওয়া লাগতো, আমরা যাইতাম ওইখানে। হ্যাঁ, তো আমরা একবার খেয়ে আসতাম, তারপর আরেকটা জায়গায় খেতে যেতাম। সো আমরা কোনো দাওয়াত মিস করতাম না, আমরা সব এলাকায় যাই, মানে যেইখানে যে দাওয়াত দিত সাধারণত পথে পড়লে আমরা সেটা, এবং মানুষজন আসলে যোগাযোগ করেই বলতো যে অমুক জায়গায় আমার বাসা, আসো। এবং এখন মনে হয় যে ভাই চিন্তামও না, কোনো একটা আই ডোন্ট নো অকারেন্স হলে কি হইতো, বাট কখনো কিছু হয় নাই, ভাগ্যিস। কখনোই কোনো অকারেন্স হয়নি? কখনোই কোনো বাজে অকারেন্স মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছ থেকে হয় নাই। কিছু কথা তো অবশ্যই শুনছি, হ্যাঁ, বেডি মানুষে হুইন্ডা চালায়, হ্যাঁ, তারপরে হচ্ছে কেয়ামত চলে আসলো, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের 2টা স্কুটি পরপর যাইতো, তো মানুষই সবসময় একটু আগে যাইতো, মানুষের স্কুটিটা, তো ও আগে যাইতো, তো দেখতাম যে লোকজন দাঁড়ায় ওর স্কুটি এইভাবে দেখতেছে, হ্যাঁ। তারপর পিছনে যে আমি ওই লোকের পিছনে হর্ন দিতেছি, সে তাকাচ্ছে না যে পিছনে আরেকটা মেয়েও তো আছে, আরেকটা বাইকও তো আছে। সো এরকম হইতো আর কি। এমন মনে আছে যে শেরপুরে আমরা যখন গেছি তখন একটু রাত হয়ে গেছিল, মানুষজন, একটা মানুষ ছিল, সে হচ্ছে আমাদের দেখে মানে ভয়ে চিৎকার দিয়ে ফেলছে, ভাবছে ভূত যাইতেছে, এরকম। তো অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে, খুব নেগেটিভ ডাইরেক্টলি আমরা পাই নাই। কিছু নেগেটিভ আছে, যেমন আমাদের মেয়ে দেখে একটা বাইক, হ্যাঁ, শুধু শা করে সামনে এসে থেমে গেল, আমরা যে অ্যাক্সিডেন্ট করলাম, এরকম হয়েছে। কিন্তু সব জায়গায় বেশিরভাগ মানুষই খুবই হেল্পফুল ছিল, সব জায়গায় হেল্প পেয়েছি। আবার আমাদের যে 64টা জেলায় যাওয়ার কারণ হচ্ছে ঘোরা শুধু তা ছিল না, আমরা প্রতিটা জেলার একটা করে স্কুলে যেতাম। ওই স্কুলে আমরা মাসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতাম, ওই স্কুলে আমরা সেলফ ডিফেন্স নিয়ে কথা বলতাম, দেখাইতাম কীভাবে ঘুষি মারে, হ্যাঁ, কীভাবে হচ্ছে থাপ্পড় মারতে হয়, কীভাবে হচ্ছে লাথি মারতে হয়, এগুলো আমরা শিখাইতাম। ইফটিজিংকে প্রতিরোধ করার জন্য কি করা যায়, মানে মেইনলি মেয়েদেরকে সাহস জোগানোটাই আমাদের টার্গেট ছিল। তো এটা আমরা প্রতিটা জেলার একটা করে স্কুলে যেতাম। তো স্কুলে মিক্সড অভিজ্ঞতা, বেশিরভাগই ভালো। কিছু জায়গায়, কিছু এরিয়ায় এমন হয়েছে যে প্রিন্সিপাল এসে বলছে এগুলো শিখে ওরা কি করবে, হ্যাঁ। বা আমার মনে আছে যে একটা জেলায় সেই প্রিন্সিপাল স্যার বলছে, জানো, মেয়েরা হাসতেছে, হ্যাঁ, ছোট ছোট বাচ্চা মেয়েরা হাসতেছে, তো স্যার এসে বলতেছে জানো তো ইফটিজিং কেন হয়? তো তার বলছে না না স্যার জানি না। তো বলতেছে যে এই যে তোমরা হাসো এই কারণে হয়, হ্যাঁ, আমাদের সামনে অনেক মিডিয়া, হ্যাঁ। সো ওই তো বললাম, আপনারা কি মিডিয়া নিয়ে যেতেন? আমরা মিডিয়া নিয়ে যেতাম না, আমরা যেই জেলায় যেতাম সাধারণত দেখা যেত যে ওই জেলার প্রেস ক্লাব জেনেই যেত আলটিমেটলি যে আমরা যাচ্ছি। আর তখন তো প্রতিদিন মোটামুটি দেশ টিভি থেকে শুরু করে বেশ কিছু নিউজ চ্যানেলে আসতোই যে আমরা এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, স্পেসিফিক্যালি লোকাল পত্রিকাগুলো কভার করতো। যে ধরনের কথা আমরা মেহেরপুরে গেছি, তো মেহেরপুর জেলার যে লোকাল পত্রিকাগুলো আছে তারা তো কভার করতো যে স্কুটি দিয়ে যাইতাছে, এরকম কভার করতো আর কি। আপনারা এই যে সেলফ ডিফেন্স শেখাতেন, তো আপনাদের নিজেদের শেখাটা কবে থেকে? আমাদের বেসিক কিছু কোর্স করা আছে, এবং আমাদের মধ্যেও কয়েকজন আছে যারা হচ্ছে ব্ল্যাক বেল্ট পাওয়া। তো আমাদের যে সেশনগুলো হতো ওগুলো আমরা হচ্ছে, মানে আমরা যেহেতু 4 জন যেতাম, মানুষের বাইকে একজন, আমার বাইকে একজন, 4 জন টোটাল, 4 জন মেয়ে। তো তাদের মধ্যে থেকে যেমন একজন আছে আসমা, ও নিজেও হচ্ছে মার্শাল আর্টস পারে, তো ও হচ্ছে দেখাতো কিভাবে হচ্ছে আমরা কি করতে পারি। যেমন ধরেন কথার কথা একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে গেছে, এবং ধরেন সে অনেক ওয়েট, আপনার থেকে অনেক বেশি ওজন, তো ওই বিপদের সময় আপনি কিভাবে তাকে ক্যারি করবেন, এই টাইপের অনেক জিনিসগুলো আমরা হচ্ছে বাচ্চাদের কাছে তুলে ধরতাম ওই সময়টা। বেসিক্যালি আমি জানি যে একদিনের 1 ঘন্টায় তারা সেলফ ডিফেন্সে শিখে একদম উদ্ধার করে ফেলবে, ব্যাপারটা এরকম না, বাট মেইনলি তাদেরকে মোটিভেট করার জন্য যে তুমি চাইলে এটা পারো, বা ইফটিজিং হলে তোমার কিন্তু সাহস করে বলতে হবে, এটা নর্মাল, এইটাই আমাদের টার্গেট ছিল। আপনারা 4 জন করে যেতেন, হ্যাঁ। তো এই যে স্কুলগুলোতে যেতেন, আগে থেকে যোগাযোগ করতে হতো বা কি হতো, মানে স্কুলগুলো আগে অ্যাকসেপ্ট করতো? মানে হ্যাঁ,
প্রথম দিকে আমরা যখন যেতাম তখন হচ্ছে আমরা স্কুল ফিক্স করতাম। পরবর্তীতে যখন আমাদের 10-12টা জেলা হয়ে গেল, জেনারেলি তখন ওই জেলার স্কুলগুলোই আমাদেরকে অ্যাপ্রোচ করতো যে আমাদের স্কুলে আসেন। তখন আমরা মোটামুটি ডিসেন্ট একটা অ্যামাউন্ট স্টুডেন্ট আছে এরকম দেখে আমরা ওই স্কুলটাকে কনফার্ম করতাম। তো আমরা তো মোটামুটি বুঝতে পারতাম যে আমরা কখন একটা জেলায় পৌঁছাবো। তো ওটার আগে পরে মোটামুটি টাইমলি আমরা পৌঁছাতাম, আর ওই স্কুলে আমরা সেশন নিতাম, তারপরে চলে যেতাম। এগুলো পরে ওই স্কুলই জেনারেলি কন্ট্যাক্ট করতো, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে আগে থেকেই দিতাম যে আমরা অমুক তারিখে ওই জেলায় যাচ্ছি, তমুক তারিখে ওই জেলায় যাচ্ছি। তখনও আপনারা ডিএমসি স্টুডেন্ট, তো এই খরচ? প্রথমে যখন আমরা শুরু করছি তখন আমরা ডিএমসি স্টুডেন্ট ছিলাম। এরপরে আমাদের তো 2017 থেকে 19 2 বছর 1 মাস লেগেছে। 17 সালে আমরা হচ্ছে ডিএমসি স্টুডেন্ট, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিলাম। 2018-তে আমরা ইন্টার্নশিপ করি। 2018 পর্যন্ত আমাদের প্রায় 32টা মতো জেলা হয় অ্যাপ্রক্সিমেটলি। তখনও তো স্টুডেন্ট ছিলেন বা ইন্টার্ন ছিলেন, তো তখন এই খরচটা কোথা থেকে আসতো? বেকার ছিলাম, সো যাত্রার একটা খরচ তো আছে। হ্যাঁ, প্রথমত খাওয়ার খরচ তো আমাদের কখনো লাগেনি। খাওয়া তো আমরা দাওয়াত দিয়ে কভার করে ফেলতাম। হ্যাঁ, আর হচ্ছে আমরা যখন থাকতাম, আমাদের একজন আপু আছেন, উনি আমাদের খুবই ভালোবাসেন, নুরুন আপু নাম। উনি হচ্ছে এখন একজন অ্যাডিশনাল সেক্রেটারি, তখন আই থিঙ্ক ডেপুটি সেক্রেটারি ছিলেন। উনি প্রত্যেকটা জেলা সার্কিট হাউসে বলে দিতেন। তো আমাদের থাকার সেফটি নিয়েও কোনো সমস্যা হয় নাই, আর ওইখানে আমরা টাকাও দিই নাই। হ্যাঁ, সো টাকা গেল। তো লাগতো শুধু অকটেনের খরচ, সেটা আসলে হামরি বেশি না। হ্যাঁ, তারপরও আমরা মাঝখানে স্কোয়ার আমাদের কয়েকটা জেলা স্পন্সর করেছে, ক্লেমন আমাদের কয়েকটা জেলা স্পন্সর করেছে। কয়েকটা জেলা বলতে স্কোয়ার মনে হয় আমাদের প্রায় 20টার মতো জেলা স্পন্সর করছে, আর ক্লেমন খুব সম্ভবত 7টার মতো জেলা স্পন্সর করছে, যেখানে তারা আমাদেরকে খাওয়া দাওয়া বা আপনার হচ্ছে যে তেলের যে খরচটা ওইটাই বিয়ার করছে। এখন মনে হয় আমরা আরও বেশি চাইতে পারতাম, বাট এনিওয়েজ পরে আমরা দেখেছি যে যেটা হয় আসলে, আপনি যখন স্পন্সর নেবেন একটা, তো তখন একটা দায়বদ্ধতা থেকে যায় যে আপনার এত তারিখের মধ্যে শেষ করতেই হবে। অথচ আমরা তখন মেডিকেলের স্টুডেন্ট, আমাদের পক্ষে হুট করে চলে যাওয়া সম্ভব না, আমাদের দুজনের ছুটি ম্যানেজ করতে হয়, তারপরে যেতে হয়। সো সব মিলে পরে আমরা আসলে বাদ দিই, আমরা স্পন্সর আর নেই না, আমরা নিজেরাই টাকা জমাই। প্লাস মানুষই আমরা দুজনে অনেক টিউশনি করাতাম, সো অকটেনের খরচ বিয়ার করা পসিবলই ছিল। আপনারা স্টুডেন্ট ছিলেন, এই গল্পটাতেই আসছিলাম যে মেডিকেল স্টুডেন্ট হয়ে এই যে ঘুরতে যাচ্ছেন, এই যে পড়াশোনায় হ্যাম্পার হচ্ছিল না, বা কিভাবে মেনটেন করছেন? আমি আমার ব্যাপারেই বলি, আমার পড়াশোনার একটা ধাঁচ আছে। সেটা হচ্ছে যে যখন পরীক্ষা আসে তখন আমি গায়েব। হ্যাঁ, গায়েব মানে গায়েব, আমাকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোথাও পাওয়া যায় না। আর আমি অনেক ফাস্ট পড়ি, আবার ফাস্ট ভুলেও যাই। হ্যাঁ, সো দেখা যায় যে মানুষজন ভুলে গেলে ডাক্তারিতে সমস্যা হয় না? না, সমস্যা হয় না, সব তো আর ডাক্তারিতে লাগে না। এখন কোন মানে যাই হোক, এখন আমি ডিটেলসটা না বলি। যেমন হচ্ছে আপনার পরীক্ষা ধরেন হচ্ছে সবাই যেটা আসলে 7-8 দিন লাগায় পড়ে, আমি বেশ ফাস্ট পড়ি, আমার সেটা মোটামুটি 1 থেকে 2 দিন লাগে। হ্যাঁ, জেনারেলি। কিন্তু সবাই যেটা আবার 7-8 দিন মনে রাখে, আমি সেটা 1-2 দিনই মনে রাখি। এইভাবে আসলে হয়। আর এভাবেই সারা জীবন পরীক্ষা দিচ্ছি আমি, মানে অ্যাটলিস্ট মেডিকেল লাইফে। তো মেডিকেল লাইফে আমরা অনেক এনজয় করছি। সবাই যে বলে মেডিকেল লাইফে মানুষজন ফার্মের মুরগি হয়ে যায়, আমরা তো ফার্মের মুরগির ধারে কাছে ছিলাম না, দেশি মুরগি ছিলাম মনে হয়, উড়ে উড়ে বেড়াইছি। আর হচ্ছে অনেক অনেক মজা করছি মেডিকেল লাইফে, একদম প্রথম থেকেই। ট্রাভেলেটস তো একদম লাস্টের দিকে এসে, কিন্তু তার আগ পর্যন্ত আমরা নিজেরাও 3rd ইয়ার থেকে ঘোরা শুরু করছি। ফার্স্ট ইয়ার 2nd ইয়ারে আমরা অনেক মজা করতাম। আমরা রাত 12টা-1টার সময় পলাশিতে রুটি আর ডিম খাইতে যাইতাম। রাতে আর মানে ওই যে হলুদ যে লাইটগুলো ছিল, সোডিয়াম লাইট, ওগুলো আড্ডা দিতাম। তো মেডিকেল লাইফ ওয়াজ অ্যামেজিং। হ্যাঁ, সবাই যে বলে মেডিকেল লাইফে সারাদিন শুধু পড়তে হয়, পড়তে চাইলে পড়তে হয়, আর পড়াটা একটু বুঝে পড়লে তখন অতটা সময় লাগে না আসলে। পরবর্তীতে বিসিএস দিয়েছেন? হ্যাঁ। তো এই ডাক্তার হয়ে মনে হলো কেন যে বিসিএস দিতে হবে? এইটা না কেউ কখনো প্রশ্ন করে নাই মনে হয়, বাট আসলে বিসিএসটা আমার উপর স্টাম্বলড হয়ে গেছে। স্টাম্বলড হয়ে গেছে মানে কি, যে আমার মনে আছে আমি তখন ইন্টার্নশিপ দিচ্ছি, তখন সবাই বিসিএস দিচ্ছে মানে কি, তখন ওই যে আমাদের স্পেশাল বিসিএস আসলো 39। তো সবাই বললো যে, আমার ক্লাসমেটরা সবাই বললো যে বিসিএস দিবে। তো আমি প্রিপারেশন নেইনি, এবং ওই দিন আমার হচ্ছে সার্জারিতে নাইট ডিউটিও ছিল পরীক্ষার আগের দিন। তো তারপরে ভাবলাম যে রেজিস্ট্রেশন আগেই করে ফেলছিলাম, কারণ কি করবো এরপর, পরীক্ষার মানে পাশ করার পরে কি করবো, তত তো আর এত প্ল্যান তো করা হয় নাই। তো যাই হোক, একটা সামনে পরীক্ষা আছে, তো দিতে যাই, তো প্রিলি দিলাম। এবং যদিও আমি এই কথাটা বলি, এবং এই কথাটা আসলে সত্যি না কিছুটা, কারণ হচ্ছে আমি বলি যে আমি পড়ি নাই। হ্যাঁ, প্রিলির জন্য তো আসলে পড়ার সময় পাই নাই। বাট দ্য থিং ইজ,
প্রিলির জন্য যা যা পড়তে হয় সেটা আমি 2012 সাল থেকে যখন টিউশনই করাচ্ছি, মেডিকেল অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট পড়াচ্ছি, প্রতি মাসে তো তাদের জন্যই পড়তেছি। সো আমার অনেক বছরেরই আসলে জিকে, ইংলিশ যা যা বিসিএসের জন্য লাগে তা আসলে আমার প্রিপারেশন ছিলই। তো সাইবার প্রিলি দিছি, প্রিলি পাস তো করছি, তারপর তো ভাইভা হইলো, আর ভাইভাতে যা যা প্রশ্ন করছে সব কিছু ভালোভাবে পারছি, মানে বিসিএস তারপরে হয়ে গেছে আর কি। তো অ্যাকচুয়ালি পাস করার পরে, ইন্টার্নি করার পরে আমরা তো ওই যে 64টা জেলার বাকি জেলাগুলো ঘুরতে চলে গেলাম। আমরা যখন খাগড়াছড়িতে, তখন আমার আর মানুষের রেজাল্ট আসে যে আমরা দুইজনই বিসিএস আমাদের হয়েছে। তারপরে তার চাকরি টাকরি খুঁজে নেয়। তারপরে বাকি সময় সম্পূর্ণ ওই যে মার্চের দিকে আমরা জানতে পারলাম যে আমাদের বিসিএস হয়েছে। আমি তো অ্যাটলিস্ট ওই বছর সারা বছরই ঘোরাঘুরি করছি, কারণ আমি জানছি যে চাকরিতে ঢুকে গেলে তো আর জীবনে কিছু হইতেছে না। তারপর তো ডিসেম্বরে চাকরিতে ঢুকে গেছি। মানে এর মাঝে যে অনেকে থাকে না যে ইন্টার্নশিপে পরে প্রাইভেটে জব টপ করে বা কোনো কিছু, আমরা কোনো জব টপ কিছুই করি নাই। আমরা শুধু ঘুরছি ফিরছি, বিসিএস এর সময় বিসিএস এ জয়েন করছি চাকরিতে। জয়েন করার পর কি আসলেই ঘোরাঘুরি? হ্যাঁ, ওভাবে আর হয় না। মানে আমি বলতে পারি যে আমার যে 32টা দেশে যাওয়া হয়েছে, সেটা যাওয়া হয়েছে কেবল মানে তার আগেই অনেকগুলো দেশে যাওয়ার কারণে। কিন্তু বিসিএস এ ঢুকার পরে, সরকারি চাকরিতে ঢুকার পরেই তো আসলে কোভিড আসলো, 2 বছর তো ওখানেই গেল। আর এরপরে হচ্ছে সরকারি বেশ কিছু নিয়মের কারণে দেখা যায় যে আসলে কোনো জায়গায় যাওয়াটা টাফ। মানে আমাদের ঘুরতে যেতে দেয় না। হ্যাঁ, মানে ঘুরতে যেতে দেয় না বলতে, অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট আমি সরকারি অফিসার হিসেবে সরকারি ডলার খরচ করা নিয়ে প্রবলেম। হ্যাঁ, আমার বেতন কিন্তু আমি খরচ করতে পারবো না। সো এটা একটু বেশ ফ্রাস্ট্রেটিং। আমি জানি না এই নিয়মটা কবে চেঞ্জ হবে বা কবে বাংলাদেশ ছুটি তারা অ্যাপ্রুভ করবে। বাট আমার কনফারেন্সের সুবাদে আমি বেশ কয়েকটা দেশে যেতে পারছি। ভাগ্যিস আমি কিছু রিসার্চ পাবলিকেশন করতেছিলাম, তো সেই সুবাদে আমার কিছু জায়গায় যাওয়া হয়েছে। এইটা ছাড়া আসলে মানে আমি যদি চাকরিতে না ঢুকতাম তাহলে হয়তো বা আমার এই 32টা দেশ হতো না, আমার হয়তো বা 50-60টা দেশে ভ্রমণ কন্যা এখন কি করছে? ভ্রমণ কন্যা এখন অনেক বড় ভ্রমণ কন্যার কমিটি আছে। ভ্রমণ কন্যার কমিটি সবকিছু দেখে। ট্যুর কোঅর্ডিনেটর আছে, তারা হচ্ছে প্রত্যেকটা সপ্তাহে হচ্ছে ট্যুর দেয়, বিভিন্ন জায়গায় ট্যুর থাকে ভ্রমণ কন্যার। আমি মাঝে মাঝে দেখি। আর এখন তো আসলে আমি মানুষই দুজনই চাকরিতে ব্যস্ত, অনেক কিছুই দেখা হয় না। ভ্রমণ কন্যার শুধু যে ধরেন ভ্রমণ হয় তা না, শিক্ষণ নামে আমাদের একটা প্রজেক্ট আছে, ওটার মাধ্যমে মেয়েদেরকে সাইকেল চালানো শেখানো হয়, স্কুটি চালানো শেখানো হয়, সুইমিং শেখানো হয়, আর্চারি শেখানো হচ্ছে। সো এরকম কিছু ইন্টারেস্টিং পার্ট আমাদের আছে। আমাদের আরেকটা পার্ট আছে জেন্ডার ইকুইটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম। ওটার মাধ্যমে আমরা এখনও ওই যে আমরা স্কুলে যেগুলো শিখাতাম, ওইটা আমাদের ভলান্টিয়াররা এখন কন্টিনিউ করতেছে। আমাদের প্রতিটা জেলায়, ওই 64টা জেলায় যাওয়ার পরে একটা বেস তৈরি হয়েছে, যে প্রত্যেকটা জেলার কিছু কিছু ভলান্টিয়ার তৈরি হয়েছে, তারা এই কাজগুলো করছে। আর লাস্টলি আমাদের ভ্রমণ কন্যার ঘর নামে একটা প্রজেক্ট আছে, যেটাতে ধরেন আপনি ঢাকায় আসলেন, আপনি থাকার জায়গা নাই, বা আপনি জানেন না, মানে সেফ জায়গায় থাকতে গেলে তো টাকা পয়সা অনেক বেশি খরচ করতে হয়, কিন্তু আপনি দেখা যাবে যে 500-600 টাকা দিয়ে আমাদের একটা রাতে থাকতে পারবেন সেফলি ডর্মে। সো এটা একটা মেজর। আমাদের ঢাকায় আছে 3টা, লালমাটিয়াতে একটা, শুক্রাবাদে একটা, আরেকটা হচ্ছে মহানগরের দিকে একটা। আর বাংলাদেশে এই 3টা বাইরেও 7টা আছে, 7টা জায়গায়, যেমন রাজশাহীতে আছে, পঞ্চগড়ে আছে, এরকম বিভিন্ন জায়গা আছে যেখানে মেয়েরা যে সেফলি থাকতে পারবে। শুধু মেয়েরাই? শুধু মেয়েরাই, ছেলেরা। এই আইডিয়াটা কেন আসলো মাথায়? কারণ আমাদের সবকিছুই মোটামুটি আমরা নিজেরা যা ফেস করছি ওখান থেকে আসলে আসছে। আমরা যখন একটা জেলায় যেতাম, হ্যাঁ আমরা তো সার্কিট হাউসে থাকতে পারছি, কিন্তু আমরা দেখছি যে আমরাও যদি ঢাকায় আসি, নিজেদের বাসা না থাকতো, তাহলে হুট করে কোথায় থাকতাম? মানে সেফ যদি আমার থাকতে হতো, কম টাকায় যদি থাকতে হতো, সবার পক্ষে তো রেডিসনে যে থাকা সম্ভব না, আবার সেফটিও এনশিওর করতে হয়। তো তখন দেখলাম যে এটার খুব বেশি নিড, তখন আমরা আর কি এই প্রজেক্টটা শুরু। কোথায় যোগাযোগ করতে হয় এটা এখানে থাকা? ভ্রমণ কন্যার ঘর নামে একটা পেজ আছে, ফেসবুকে সার্চ করলে পাওয়া যায়, বাংলায় লিখলেই হয় ভ্রমণ কন্যার ঘর, ট্রাভেল গার্লস ইন। ভ্রমণ কন্যার ঘর লিখলেই চলে আসে, ওখানে মেসেজ দিলেই হয়ে যায়। জেনারেলি বুক থাকে, মোটামুটি ভালোই চলে। আর সামনে কি প্ল্যান আছে ভ্রমণ কন্যা? এখন তো বলছেন এতগুলো কাজ করছে, তো ভ্রমণ কন্যা অনেকগুলো পুরস্কারও পেয়েছে। কি ভ্রমণ কন্যা কি পুরস্কার পেয়েছে, বা আপনি নিজে কোনো পুরস্কার পেয়েছেন কিনা? ডায়না অ্যাওয়ার্ডস পেয়েছে। হ্যাঁ, আমি আর ভ্রমণ কন্যা আমি মনে করি যে সিনক্রোনাইজড, তো আলাদাভাবে বলার কিছু নাই। আমরা অনেকগুলোই পুরস্কার পেয়েছি। একটার মধ্যে ডায়না অ্যাওয়ার্ডের কথা যেটা বললাম 2020 সালে, তারপরে হচ্ছে অ্যাকুমেন ফেলোশিপ থেকে শুরু করে আইভিএলপি, ইন্টারন্যাশনাল ভিজিটার্স লিডারশিপ প্রোগ্রাম যেটা, তারপরে ভোরের কাগজে সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছি আমরা। তারপরে হচ্ছে আমি তো নিজে এগুলো ভুলে যাই। হ্যাঁ, তারপরে হচ্ছে ইয়ুথ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাইছি। তারপরে হচ্ছে সিভিক চার্জ ফেলোশিপ পাইছি, অ্যাকুমেন ফেলোশিপ পেয়েছি। তারপরে আর কি পেলাম, অনেক কিছু পাইছি মনে হয়, মানে আমাদের অনেকগুলো ক্রেস্ট আজানো আছে। হ্যাঁ, বাট আই থিঙ্ক এই অ্যাওয়ার্ড দিয়ে আমরা মেজার করি না।
হ্যাঁ মানুষই যেমন চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ড পেয়েও হচ্ছে ইন্ডিয়া গেছে, চায়না গেছে, এটা ট্রাভেলার্সের মাধ্যমেই। তারপরে আমি হচ্ছে রিপ্রেজেন্ট করতে আমিও হচ্ছে নেপালে গেছি একবার ইউএসএতে গেলাম, তো এগুলো তো ট্রাভেলার্সের জন্যই হচ্ছে। বাট এইগুলো অ্যাচিভমেন্ট আমি মনে করি না। অ্যাচিভমেন্ট হচ্ছে যে যখন একটা বাচ্চা, হ্যাঁ এমন আমাদের কয়েকজন আছে যারা হচ্ছে ওই যে ছোটোবেলায় আমরা তাদের স্কুলে গেছিলাম 17-18 সময়, তারা তখন আমাদের দেখে এত ইন্সপায়ার্ড হয়েছে যে এখন তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা এখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে এবং তারা এখন ট্রাভেলার্সের সদস্য। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের কাছে ইন্সপায়ার করে যে আমরা 23,000-24,000 মেয়েদের কাছে সেদিন কথা বলছি তখন ওই সময়টাতে, কিন্তু একটা বাচ্চা বা দুইটা বাচ্চা যে তাদের এতটাই তারা মোটিভেটেড হয়েছে যে তাদের লাইফটা চেঞ্জ আমরা করতে পারছি, এটাই আই থিঙ্ক অ্যাচিভমেন্ট। আপনাদের একটা হাউস বোট আছে, ছিল, কি হয়েছে? ডুবে গেছে। এইটার আইডিয়া কেন ছিল, কি হয়েছিল? হাউস বোটের আইডিয়া ছিল কারণ আমাদের মনে হয়েছিল যে আমরা শীতকালে বা বর্ষাকালে আমরা নিজেদের হাউস বোটে থাকবো, এবং 2 বছর বেহুলা আর কি নাম ছিল, তো ওটা বেশ রান করলো। এরপরে আসলে যেটা হয় যে আমরা তো একটু বিজনেস মাইন্ডের কম, হ্যাঁ আমরা বিজনেস কম বুঝি, আমরা তো দুইজনই ডাক্তার এবং আমাদের টিমও যারা আছে তারা কিন্তু কেউ মানে এমন, এটা কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন, ইট ইজ নট অ্যান এজেন্সি যে তারা পেইড। হ্যাঁ, তো ধরেন কেউ একজন জব করতেছে, কথা আপনি আলাপে জব করছেন, আপনি যদি ফ্রি থাকেন ইউ ক্যান জয়েন আওয়ার টিম, এরকম ব্যাপারটা। তো সবারই আলাদা আলাদা রুজি আছে বা জব আছে, তো স্বাভাবিকভাবে দেখা যায় যে ওই যে বিজনেস মাইন্ডটা ঠিক আমাদের কম। হ্যাঁ, তো ওই যে ওখানে যে আসলে নৌকা না দেখা ছাড়া আসলে হয় না, মানে আপনার যদি একটা প্রপার্টি কোনো জায়গায় থাকে আপনার নিজেরও তো আসলে একটু ইনভলভ হতে হয়। তো ওইটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছিল যে আমাদের যে 8 জন আমরা শেয়ার হোল্ডার ছিলাম, ট্রাভেলার্স বাদে 7 জন, ওই 3 জনই ছিল হচ্ছে ডাক্তার, আমরা কেউ যেতে পারতেছি না, বাকি একজন অলরেডি ইউকেতে। তো সব মিলাই হচ্ছিল যে 4 জন ডাক্তার, হ্যাঁ, তো বাকি সবাই মিলে আসলে দেখে কুলাতে পারছিলাম না, মানে আমরা যেতে পারছিলাম না। শেষ পর্যন্ত আসলে 2 বছরের পরে এটা রান করেনি। ওই 2 বছরে কি হয়েছিল এবং এটার আইডিয়া আসছিল যে আপনারা গিয়ে ওখানে থাকবেন, কিন্তু এটা ডুবে যাওয়ার পরে আসলে কোথায় ডুবে গেল বা এটা খোঁজ করেননি? না ব্যাপারটা এরকম না যে ডুবে গেছে, মানে বিজনেসটা ডুবে গেছে আর কি। হ্যাঁ, আর নৌকাটাও ওই যে পার্ট করে ভেঙে বিক্রি করে দেওয়া হয়েছে আর কি, এরকম। কিন্তু এই হাওর নিয়ে তো অনেক, এই হাওর ট্রাভেলিং নিয়ে, পরিবেশের বিপর্যয় নিয়ে অনেক কথা হয়, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি যে ট্যুরিজম কিন্তু একটা ব্লেসিংও, ট্যুরিজমটাকে ইউটিলাইজ করাটাও জানতে হবে আমার কাছে মনে হয়। মানে ধরেন কথা নাফা খুমে আমি যদি এখন একটা সিংহের মূর্তি বানায় ফেলি বাজেট আছে বলে, হ্যাঁ, তাহলে তো আসলে ট্যুরিজমটাকে প্রমোট করা হচ্ছে না। হাওর এত সুন্দর একটা জায়গা, সেখানে ইকো ফ্রেন্ডলি কাজগুলো আমরা করতে পারি আমার কাছে মনে হয়। না হলে বাংলাদেশের একজন ট্যুরিস্ট এসে দেখবেটা কি? পার্বত্য অঞ্চলে তো পারমিশন নাই। ধরেন আমার বিদেশে আপনার কয়টা ফ্রেন্ড আসছে বাংলাদেশকে দেখতে, আপনি বাংলাদেশ অনেক সুন্দর বলে আনছেন, আসলে দেখাবেনটা কি? সমুদ্রতে নিবেন, সমুদ্র তো ঘোলা, সেন্ট মার্টিন তো প্রায় সময় বন্ধ থাকে, তাহলে এমন কি আছে যেটা আসলে আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে? বা অন্য একটা মানুষকে সুইজারল্যান্ড থেকে ধরেন আমার বান্ধবী আসতেছে, সে কী দেখবে? গ্রিনারি, সবুজ তো সুইজারল্যান্ডের থেকে বেশি। হ্যাঁ, পাহাড়, ওখানে তো আছে পাহাড়। তো এখানে এমন কোনো কিছু রাখা উচিত যেটা আসলে অন্য দেশের থেকে একটু হইলেও ডিফারেন্ট। হ্যাঁ, আমি জানি তাও হাওরের যে পার্টটা সেটা ইন্ডিয়াতেও অনেক জায়গায় আছে, হ্যাঁ আছে, কিন্তু এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি ক্যাচি। তো আমরা যদি হাওরকে পরিবেশ সমৃদ্ধভাবে রাখতে পারি, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। এখন একটা জায়গায় ধরেন 10টা নৌকা রাখা যায়, সেখানে যদি আপনি 100টা নৌকা করেন তাহলে তো অবশ্যই পরিবেশের বিপর্যয় হবে। আবার মাছ ধরা নিষেধ, এরকম জায়গায় যদি মাছ ধরা হয় তাহলে তো পরিবেশের বিপর্যয় হচ্ছে। কিন্তু তার মানে এটাও না যে আমি ওই জায়গায় ট্যুরিজমটাকে বিকশিত হতে দিব না। একটা বাইরের মানুষের কাছে ওই বোট জার্নিগুলো যেটা ওরা বাইরে করতে পারে না, এইগুলোই কিন্তু আসলে ক্যাচি। না হলে আসলে আমি যতই মুখে বলি ওয়ার্ল্ডস লংগেস্ট বিচ, এটা দিয়ে আসলে বাইরের মানুষকে ক্যাচি করার কিছু নাই। আমি নিজেও 2 বছর কক্সবাজার থেকে আসছি, তো ওই অনুযায়ী ওই পরিবেশটা কিন্তু আমরা এখনও কক্সবাজারে দিতে পারছি বলে আমার মনে হয় না। হাওরে কি সেই পরিবেশটা আছে? হাওড়ে ওই পরিবেশটা নাই, কিন্তু হাওড়ের আমরা কথাটা এইভাবে বলতে হবে যে দিস ইজ র অ্যাডভেঞ্চার। হ্যাঁ, র অ্যাডভেঞ্চার, নৌকা নিয়ে ঘুরবেন, ব্যাপারটাই এটা। কিন্তু সেখানে গিয়ে তো মানুষ আসলে নৌকা নিয়ে ঘোরা এক বিষয়, আর সেখানে আসলে বিলাসবহুল হাউস বোট তৈরি করা, যেখানে হাই কমোড থাকবে, যেখানে সুইমিং পুল আছে, মানে এই জিনিসগুলো হাওড়ে দরকার কি? এটা দরকার নাই তো, এটাই বললাম যে ইকো ফ্রেন্ডলি করতে হবে, যেটা আসলে দরকার সেটাই করতে হবে। আপনাদের বেহুলা কি ইকো ফ্রেন্ডলি ছিল? হ্যাঁ, আমাদের কোনো এসি তো অ্যাটলিস্ট ছিল না। এখন অনেক হাউস বোট হচ্ছে, হাই কমোড ছিল, হ্যাঁ, কিন্তু টিভি, সুইমিং পুল এগুলো আসলে
সম্ভব ছিল না। এখন ট্যুরিজমের উপর ডিপেন্ড করে দেখতে হবে যে কোনটা আসলে ফিজিবল, কোনটা ফিজিবল না। আই ডোন্ট থিঙ্ক সুইমিং পুল ইজ ফিজিবল, বাট এটা আসলে যারা ট্যুরিজম সেক্টরের তারা আরও ভালো বলতে পারবে যে আসলে কোনটুকু দরকার, কোনটুকু দরকার না, কোনটুকুতে পরিবেশের আসলে আমার ক্ষতি হচ্ছে। ইভেন এরকম রিপোর্টসও দেখা যাচ্ছে যে হাওরের কৃষকদের পা কেটে যাচ্ছে যারা হচ্ছে চাষ করতে যাচ্ছে, কারণ পানি তো সবসময় থাকে না। যখন পানিটা শুকিয়ে যাচ্ছে তখন তারা চাষ করতে গিয়ে ভাঙা বোতল, ভাঙা কাঁচ, এগুলোতে কৃষকদের পা কেটে যাচ্ছে। সেটাই। এগুলো কি এখানে এখানে ট্যুরিজমের কারণে হচ্ছে না? মানে কিছুটা হয়তো বা ট্যুরিজমকে ব্লেম করতে পারেন, বা বেশিরভাগই কি মানুষই তার উপর ব্লেম করার না, মানে ট্যুরিজমটা ঠিক না। কিন্তু একটা গেস্ট যখন যাচ্ছে, সে বাইরে ময়লা ফেলতেছে, সেটাকে কিন্তু আমি হচ্ছে র্যাপ করে আমি জায়গা মতোও ফেলতে পারি, সেটাকে ইনসিনারেট করেও আমি হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে পারি, সেটা তো আমি করতেছি না। তাহলে এটা কি আসলে ট্যুরিজমের দোষ নাকি আসলে জনগণের দোষ, বা যারা যাচ্ছে বা যারা আসলে নৌকা পরিচালনা করতেছে? হ্যাঁ, সেটা বরং বলবো, কারণ অনেকেই সাবধান নাও হতে পারে। তো এই নিয়মগুলো কিন্তু আসলে বাংলাদেশের মানুষ ফলো করে না। আমি যাচ্ছি ধরেন গাড়িতে, গাড়ির জানলা খুলে কতজনই তো বাইরে ময়লা ফেলে, গাড়ির মধ্যে কিন্তু ফেলতেছে না। তো এই জিনিসগুলো কিন্তু বাইরে কখনো দেখবেন না। হ্যাঁ, বাইরে একটা জায়গায় ময়লা ফেললেও কিন্তু অনেক অনেক টাকা জরিমানা দিতে হয়। তো এই জিনিসগুলো যদি একটু কন্ট্রোল করে আনা যায়, বা মানুষজন যদি এটা একটু কন্ট্রোলের সচেতন হয়, উপায় কি? আপনার কি মনে Fine. হয় যে কি করতে হবে? অনেক টাকা জরিমানা, এটাই একটা মাত্র ওয়ে। আর কোনো ওয়ে নাই বাংলাদেশের মানুষকে ঠিক করার। কে করবে এই সরকারকে করতে হবে। আর কি করবে? সরকারকে স্ট্রিক্ট হইতে হবে এই জরিমানার ক্ষেত্রে। সরকারকে আগে নিজেকে বুঝতে হবে যে এই জায়গাটাতে এটা করা ঠিক না, তাহলে এটাতে বড় সড়ো ফাইন রাখতে হবে। একটা দুইটা ফাইন দিলেই ঠিক হয়ে যাবে। 32টা দেশ ঘুরেছেন আর বাংলাদেশও ঘুরেছেন, তো আপনার কি মনে হয় বাংলাদেশের সৌন্দর্য আর 32টা দেশের সৌন্দর্য, বাংলাদেশে কি কোথাও কিছু কমতি আছে? হ্যাঁ, কমতি কেন থাকবে না? মানে যদি এখন বাংলাদেশকে বা দেশকে নিজের দেশ বলে গ্লোরিফাই করার আসলে আমি কারণ দেখি না। বাট আমি একটা জিনিস বলবো যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট পার্ট কি, বাংলাদেশের মানুষ অনেক বেশি হসপিটেবল। একটা মানুষ, মানে একটা জায়গার মানুষ এত আন্তরিক কখনো হয় না। যেমন আমি নেচারের কথায় যাচ্ছি না, আমি যে প্রথমে বললাম যে আমি গ্লোরিফাই করবো না, যেটা আমি সত্যি সেটাই আমি আলোচনা করি। তো প্রথমে আমার কাছে যেটা মানে ডিফারেন্ট লাগছে সেটা হচ্ছে আন্তরিকতা। হ্যাঁ, মানে একটা জায়গায় আপনি পড়ে দেখেন, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করে দেখেন, কি পরিমাণ মানুষ দৌড়ায় আসবে ওই সময়। আপনি বাইরে যে অ্যাক্সিডেন্ট করেন, খুব কম মানুষ আসবে। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স আমার কাছে মনে হয়েছে। আর নেচারের ক্ষেত্রে সেটা বলবো যে এক একটা দেশের ভৌগোলিক অঞ্চল ডিফারেন্ট, ভৌগোলিক পার্থক্য তো আছেই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটুকু আছে সেটাকে যদি আমরা একটু সুন্দরভাবে রাখতে পারি, সেটা আমরা রাখি না, সাদা পাথরও তো চুরি হয়ে যাচ্ছে। তো তখন কিন্তু আসলে এসে দেখার মতো কিছু আস্তে আস্তে কমে যাবে জিনিসপাতিগুলো। আবার আর্টিফিশিয়াল যদি জায়গাগুলো তৈরি হয়ে যায়, তখন কিন্তু আসলে দেখার মতো কিছু থাকবে না। আবার রেস্ট্রিক্টেড তো অনেক জায়গায় আছে, যেসব জায়গায় যাওয়া যায় না। সব মিলে আমার কাছে মনে হয় যে অবশ্যই আমাদের অনেক সম্পদ আছে যেটাকে আমরা সুন্দরভাবে রাখতে পারি, যেটা রাখার উপায় কি মনে করেন আপনি? অন্য দেশে গিয়ে কি দেখেছেন, তারা কি করে আসলে? যে আমাদের তো সৌন্দর্যের অভাব নাই, তো এই সৌন্দর্যটা আসলে ট্যুরিজম হিসেবে বিকশিত হওয়ার উপায় কি মনে করেন? অন্যান্য দেশে কি করে তারা, যেটা আমরা করতে পারি না বা করি না? আমাদের যেটা আমি দেখেছি যে যারা হচ্ছে ট্যুরিজম সেক্টরে জড়িত, অনেকে, নট দ্যাট এভরিওয়ান, তারা মনে করে যে ট্যুরিজম সেক্টরে আমি আজকে এটাকে সিঙ্গাপুর বানায় ফেলবো, আজকে আমি এটাকে মালয়েশিয়া বানায় ফেলবো, হ্যাঁ, বা আজকে এটা চায়নার মতো সুন্দর হয়ে যাবে। ব্যাপারটা এরকম না। বাংলাদেশকে বাংলাদেশের মতো থাকতে দিতে হবে। বাংলাদেশে যেগুলো এখন ঢাকায় যদি আপনি দোতলা বাস নিয়ে আসেন ঘোরার জন্য, সেটা ফিজিবল হবে না। ঢাকায় কোনভাবে মানে ওয়াকিং ট্যুরগুলো চালু করতে হবে, মানে এইরকম কোন জায়গায় কোন জিনিসটা ভালো হয়, আরেকটা দেশের সাথে এত কম্প্যারিজন না করে নিজের দেশে কি আছে সেই অনুযায়ী সেটাকে এলিভেট করতে হবে। সেটা আসলে করা হয় না। সেটা করতে গেলে যারা ট্যুরিজম সেক্টরে জড়িত হবে অফিসিয়ালি গভর্নমেন্টে, আমি মনে করি তাদেরকে ট্যুরিজম সেক্টরে পড়া উচিত, বা ট্যুরিজম সেক্টরের সাথে অ্যাকচুয়ালি জড়িত, নিজে কখনো ঘুরতেও যায় না, গেছে হচ্ছে শুধু সিঙ্গাপুরে, এমন যদি কেউ হচ্ছে আসলে মন্ত্রী সচিব এরকম যদি ট্যুরিজম সেক্টরে হয়েই যায়, তখন কিন্তু আসলে আমি এক্সপেক্ট করতে পারি না যে ট্যুরিজম সেক্টরে চেঞ্জ আসবে। তখন দেখা যাবে যে নাফাকুমের উপরে ব্রিজই হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে আগে চেঞ্জ আনা দরকার। আপনি বলছিলেন যে স্কুটি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন, এরকম আর কি দুর্ঘটনা হয়েছে? কতবার হয়েছে, কি হয়েছে? সবচেয়ে বড় বিপদে কখন পড়েছিলেন? কতবার হয়েছে এটা আসলে গুণে রাখা মুশকিল। বাট ওই যে আমি একবার বলছিলাম যে নেত্রকোনা থেকে যখন আমরা সুনামগঞ্জ যাচ্ছিলাম, তখন অনেক কাদা ছিল রাস্তায়, তখন একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা খুবই মানে স্লিপ কেটে পড়ে গেছি আর কি। আর বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয় নাই, যদি হয়তো তাহলে তো আসলে
বাঁচতাম না সামহাও। তখন আমরা ওই যে আমি বলি তো আমরা যখন পড়ি আমি যখন পড়ি তখন একটু আটার বস্তার মতো পড়ে যাই। তো স্বাভাবিকভাবে দেখা যায় কি যে খুব বেশি আসলে আঘাত লাগে না, কখনোই ফ্র্যাকচার হয় নাই, মাসেল স্প্রেইন এগুলো হয়েছে কিন্তু ফ্র্যাকচার হয় নাই, কিন্তু অ্যাক্সিডেন্ট মোটামুটি হয়েছে। তবে আমরা খুব বেশি স্পিডে যাইতাম না, এটা একটা সুবিধা যে এমন হয়েছে যে আমরা একবার আমার মনে আছে আমরা মাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো তখন আমি 95 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছি স্কুটিটা। তো হুট করেই দেখি যে কোনো কথা নাই বার্তা নাই একটা স্পিড ব্রেকার। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমার স্কুটিটা এখানে এসে সা করে উপরে উঠছে। তো ওই জায়গাটাতে আমার পিলিয়ান যে ছিল আসমা, ও যদি একটু নড়তো তাহলে কিন্তু ওখানে আমরা ডেড। হ্যাঁ, ওই স্পিডে ওখানে আর কিছু করার থাকতো না। হ্যাঁ, বাট লাকিলি ও নড়ে নাই এবং আমরা স্মুথলি নেমে গেছি। তো এরকম বেশ কিছু জায়গা আছে যেখানে আমরা বলতে পারি যে আসলে সৌভাগ্যক্রমে আমাদের কিছু হয় নাই। আর যা হয়েছে দুইজনই মানুষই কম করছে, আমি একটু বেশি করছি, বা যেটুকু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে সেগুলোতে আমাদের ছিলছে, কিন্তু কখনোই বড় কিছু আলহামদুলিল্লাহ হয় নাই। লাস্ট ভ্রমণ কন্যা একবার একটা পাহাড়ে গিয়ে চাঁদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল। হ্যাঁ, ওটা চাঁদের গাড়িতে ছিল, স্কুটি ট্যুরের না। ওটা হচ্ছে আমরা যখন আমরা গিয়েছিলাম 65 জনের মতো, আমরা জিপ গাড়িতে গেছিলাম। তো জিপ গাড়ি আমরা কিউকাডংয়ে যাওয়ার পরে কিউকাডং থেকে আমাদের একটা অংশে টিমের বেশিরভাগ অংশ তারা ফেরত আসতেছিল ঢাকাতে। আর আমরা মানে আমি এবং আরও 14 জন আমরা হচ্ছে ডিসাইড করছিলাম আমরা কিউকাডংয়ে আরেকটা রাত থেকে আসবো। তো যখন তারা নামতেছিল একদমই ফকফকা রাস্তা ছিল, একদম স্মুথ রাস্তা, ফকফকা ওয়েদার, কোনো বৃষ্টি নাই, কোনো কিছু নাই, রাস্তা খুবই সুন্দর, আর্মির বানানো একদম নতুন রাস্তায় আমাদের একটা জিপ, আমার মনে হয় উনি পাল্লা দেওয়ারই চেষ্টা করছিল জিপের ড্রাইভার, কারণ জিপের কোনো ত্রুটি ছিল না। আমরা পরে তো এটার রিপোর্ট করা হয়েছে, ড্রাইভারের দোষ ছাড়া এখানে আর করার কোনো দোষ নাই। ড্রাইভার খুব সম্ভবত পাল্লা দেওয়ার চেষ্টা করছে বা কিছু একটা করছে, যেটার কারণেই উনি হচ্ছে সা করে খাদে পড়ছে। এবং খাদে পড়ার সময় উনি বুঝতে পারছে যে উনি খাদে পড়তেছে, উনি তখন লাফ দিয়ে নেমে গেছে এক সাইডে, আর জিপটা তখন ব্রেক না করে সা করে নিচে নামছে। ওটাতে আমাদের 3 জন মারা যায় ইনস্ট্যান্টলি, এবং 2 জন ইনস্ট্যান্টলি মারা যায়, এবং একজন আন্টি উনি হচ্ছে আরও পরে মারা যায়। এবং আমি যে ট্রাভেলার্সের কমিটির কথা বলি, এখানে প্রায় 30 জনের মতো মেয়ে আছে, এরা আসলে আমাদের ফ্যামিলির থেকেও বেশি। এবং অদ্ভুতভাবে ওই জিপে যে 3 জন মারা যায় তার মধ্যে কমিটির একজন ছিল, আর বাকি যে 2 জন মারা গেছে তারা আমাদের কমিটিরই 2 জনের মা। এবং ওই জিপে আমাদের হোস্ট ছিল, মানে জয়নব হোস্ট ছিল, জয়নব মারা গেছে। রিজভি ছিল, রিজভির আম্মু ছিল, রিজভি তো এখান থেকে কেটে গেছিলো, গল গল করে রক্ত পড়ছে, রিজভির আম্মু মারা গেছেন। আর শান্তা ছিল না, কিন্তু শান্তার আম্মু ছিলেন, শান্তার আম্মু মারা গেছেন। বাকিরাও ডিপলি ইনজুর্ড হয়েছে। তো তখন হচ্ছে আমরা মানে যখনই আমরা জানতে পারছি যে কেউ কারো মানে আমরা ইনস্ট্যান্টলি জানতে পারছি আর কি, মানে আরেকটা জিপ যখন দেখছে এরকম একটা জিপ খাদে পড়ছে তখন তারা ব্যাক করে উপরে চলে আসছে একদম কাছেই, কেউ কারণে জাস্ট নামার পথে। তো আমরা তো তখন সা করে দৌড়ায় গেছি, দৌড়ায় যে আমি তখনও দেখছি যে নিচেই পড়া জিপটা। তো আমি ইনস্ট্যান্টলি ওখানকার যে প্রশাসনে যারা ছিলেন, ভাগ্যিস এডিসি স্যারকে আমি চিনতাম, সাইফুল স্যার তখন ছিলেন, তারপরে হচ্ছে সিভিল সার্জন স্যারও, আমার কক্সবাজারের সিভিল সার্জন ছিলেন, হ্যাঁ মাহবুব স্যার। ইনস্ট্যান্টলি বলা হয়েছে, তখন যে মন্ত্রী ছিলেন ওখানকার, মানে বান্দরবানের যে মন্ত্রী ছিলেন, আমি নামটা ভুলে গেছি, উনিও তখন অনেক হেল্প করেছেন। ঢাকা থেকে যতজন ছিলেন প্রশাসনিকভাবে সবাই তখন ওইখানে হেল্প করার চেষ্টা করছেন। এবং ওইখান থেকে আমরা ইনস্ট্যান্টলি আমি হচ্ছে সবাইকে আমরা রুমাতে নিয়ে আসি, রুমাতে এনে প্রাইমারিভাবে ট্রিটমেন্ট দিয়ে আবার হচ্ছে ওখান থেকে বান্দরবানে আনি, বান্দরবান থেকে আবার হচ্ছে চিটাগাংয়ে আনা হয়। তো কোনো জায়গায় অ্যাজ আ ডক্টর আমি বলতে পারি, যেহেতু আমার আবার পোস্ট গ্র্যাজুয়েশন ইমার্জেন্সি মেডিসিনে, কোনো জায়গায় কোনো ডিলে হয় নাই। যারা মারা গেছে তাদেরকে বাঁচানোর অবস্থা আমাদের হাতে আর ছিল না। ওটা 2 জন তো ইনস্ট্যান্টই মারা গেছে, মানে ইয়াতেই জিপেই। আর পরে যে আন্টি মারা গেছে ওনার তো রিব ইঞ্জুরি ছিল, আর ওনার বয়সও হয়েছিল, সব মিলে উনি আর কোপ করতে পারেন নাই। উনি অনেক দিনই ছিলেন চিটাগাংয়ের আইসিইউতে, পরে হচ্ছে উনি মারা গেছেন। এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো আসলে ঠেকানোর কোনো উপায় আছে আমাদের সেক্টরে, আমাদের ট্যুরিজম সেক্টরে? ঠেকানোর কতটুকু ওয়ে আছে আমি জানি না। এই যে ধরেন কয়দিন আগে যে বাসের অ্যাক্সিডেন্টটা হলো, এটা ঠেকানোর ওয়ে কি? ঠেকানোর ওয়ে আছে অবশ্যই, হ্যাঁ আছে, কিন্তু আসলে কি খুব সচেতন হই না আমরা হচ্ছে দেখা যায় যেমন এখানে কি করা যেতে পারতো, আমি অনেক সময় ভাবি। কিউকাডংয়ের অ্যাক্সিডেন্টটা আমাকে অনেক ভাবাইছে। আমরা 6 মাস সব কিছু বন্ধ করেছিলাম ট্রাভেলার্সের, মানে সবাই এত
আটকে ছিলাম যে আমরা আসলে কোনো কিছু কন্টিনিউ করতে পারিনি, তখন 6টা মাস হচ্ছে অর্গানাইজেশন পুরো ফুল স্টপ ছিল। তো আমি প্রায়ই ভাবি, হ্যাঁ, যেহেতু জয়নব আমার ছোটো বোনের মতো, প্রায় ভাবি যে আসলে কি করা যেত। এখন ওখানে কি কোনো কিছু আমাদের হাতে ছিল না, কিন্তু ওখানে যে জিপের ড্রাইভার, এটাও কিন্তু প্রশাসনিকভাবে কোনটার পরে কোন জিপ যাবে এটা ঠিক করে দেওয়া হয়। হ্যাঁ, জিপের কোনো ত্রুটি ছিল না, তাহলে ড্রাইভারই ত্রুটি ছিল। এখন ড্রাইভার কেমন চালাবে আমরা আগে থেকে কীভাবে বুঝবো? ঠিক আছে, আবার নিশ্চয়ই ড্রাইভার অনেক দিন ধরে চালায়, ওই রাস্তায় তো আর হুট করে চালায় না। তো কিছু কিছু জিনিসে আমি মনে করি যে আমাদের হাতে নাই, কিন্তু তারপর যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু এখানে আর কি সতর্কতা অবলম্বন করতে পারতাম, আই ডোন্ট নো। ওখানে চিকিৎসার ক্ষেত্রে কোনো ডিলে হয় নাই। ইভেন আমি বলতে পারি যে ওখানে মানে এরকম কথা আমরা অনেক শুনেছি ওটার পরে, যে মেয়েদের গ্রুপ বলে, হ্যাঁ, এরকম হচ্ছে বা এরকম হয়েছে, এরকম আমরা শুনেছি। কিন্তু কথা হচ্ছে আমি কাইন্ড অফ অ্যাজ আ ডক্টর আমি কাইন্ড অফ একটা চ্যালেঞ্জ বলতেই পারি যে আমার থেকে তাড়াতাড়ি ম্যানেজ করে দেখান। হ্যাঁ, আমি বলতে পারি যে ওই জায়গাতে আমরা যে যত তাড়াতাড়ি ম্যানেজ করছি, ইনক্লুডিং কলিং আ মিনিস্টার অ্যাট দ্যাট টাইম, আমাদের থেকে তাড়াতাড়ি আর কেউ ম্যানেজ করতে পারতো না। হ্যাঁ, সো ওইখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওটা আমাদের হাতে ছিল না। ওইটার আর কোনো বিকল্প ওয়ে নাই, কারণ এই জিনিসটা আমাকে এত ভুগাইছে। আমি 6-7 মাস শুধু দুঃস্বপ্নই দেখতাম যে একটা জিপ পড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আমি স্বাভাবিকভাবে লাশ যখন নেওয়া হয়েছে তখন আমার কাছেই তো প্রথমে দেওয়া হয়েছে, আমি তো সিপিআর দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তো এটা আমার কাছে অনেক ট্রমাটিক ছিল, এবং আমি ওইটাই বলতে পারি যেখানে আর কোনো ওয়ে ছিল না যেটা দিয়ে আমি হচ্ছে বলবো যে অ্যাজ আ ডক্টরও বা অমুক ডক্টর আসলে তাকে বাঁচাতে পারতো, দেয়ার ওয়াজ নো ওয়ে। এরকম অ্যাক্সিডেন্ট তো অনেক হয়। হ্যাঁ, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অনেকেই ঢাকা থেকে ঘুরতে যায়। এই অ্যাক্সিডেন্টগুলো কেন হয়, বা এই উদ্ধার কার্যক্রমেও অনেক সময় ডিলে হয়, এই কারণেও মানুষ মারা যায়। তো এইটা কি হয়, মানে উদ্ধার কার্যক্রমের ব্যাপারে একটা জিনিস বলবো যে তখন কিন্তু আমাদের লোকালরা বেশি হেল্প করছে দেন আর্মি আসতে যেটুকু সময় লাগছে তার থেকে লোকালরা একদম ঝাঁপাই পড়ছিল নিচে। হ্যাঁ, ওই খাদে কিন্তু আমরা যেতে পারতাম না, ভাগ্যিস তারা গেছিল। আর তারও বেশ 15-20 মিনিট পরে আর্মি আসছিল। তো ততক্ষণে যারা আসলে উঠাই ফেলছে। এই জায়গাটাতে আমার মনে হয় যেটা করতে হবে যে ড্রাইভারগুলোকে লাইসেন্সিং এক্সাম, যেটা আমরা ওই যে বিআরটিএ থেকে আমরা নেই, বা হচ্ছে যে কোনো জায়গায়, তো যে কোনো জেলায় হচ্ছে মানে ড্রাইভিং লাইসেন্স দেয়, এগুলো আসলে অনেক চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে দেওয়া উচিত। এইটা ছাড়া আমি আর কোনো ওয়ে দেখতেছি না। রাস্তা তো ভালো ছিল, যে রাস্তার দোষ দিব তাও তো আমি দিতে পারতেছি না। হ্যাঁ, ওই জায়গার নিচে আরও অনেক রাস্তা ছিল যেটা অনেক খারাপ। তো ওই জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে আমি নিজেকে একটু বুঝাইতে পারতাম যে আচ্ছা রাস্তা খারাপ ছিল, রাস্তা ভালো ছিল, ওয়েদার ভালো ছিল, জিপে পরে কোনো ত্রুটি পাওয়া যায় নাই, তাহলে আমি জিপেরও তো দোষ দিতে পারতেছি না। তাহলে তো আমার ড্রাইভার যদিও জেলে ছিল অনেক বছর এরপরে, তো এটা ছাড়া তো আর কোনো ওয়ে নাই। আপনাদের দেখেই হোক বা যেভাবেই হোক, এখন অনেক গ্রুপ তৈরি হয়েছে ভ্রমণের, এখন তারাও বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে যাদের আসলে হাইকিংয়ের অভ্যাস নেই তাদেরকে নিয়ে দুর্গম এলাকায় চলে যাওয়া হচ্ছে। তো সেইগুলো আসলে রিস্ক কতটা বা কি হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, আমি বলবো না যে আমাদের দেখেই গ্রুপগুলো হয়েছে, বাট হ্যাঁ কিছু তো মোটিভেশন হয়তো বা কিছু গ্রুপের ছিল, কিছু গ্রুপের ছিল না। বাট আই এম ভেরি হ্যাপি যে এখন অনেকগুলো গ্রুপ হয়েছে, মেয়েরা বিভিন্ন গ্রুপের মাধ্যমে যেতে পারতেছে। সবসময় আমাদের উপরে এরকম অনেকগুলো ঘটনা আমরা শুনেছি, পাহাড় থেকে পড়ে মারা গেছে, হ্যাঁ, বা ঢলের মধ্যে পড়ে মারা গেছে, উদ্ধার করা যাচ্ছে না। ইভেন মানে এখানে একটা ব্যাপার আছে, সেটা কি আমি বলবো না এখানে ট্যুর গ্রুপের দোষ, সের কথা আমি বলবো না। আমি বলবো কি, যখন একটা হাইকিং ট্যুর দেওয়া হয় ওখানে লেখা থাকে, অ্যাটলিস্ট আমাদের গ্রুপের ট্যুরের ক্ষেত্রে লেখা থাকে যে আপনার ট্রেকিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। এখন কোনো গেস্ট দেখা গেল ওটা ফলো করলো না, হ্যাঁ, বললো ফোনে, আমরা ওভার দ্য ফোনেই তো যাচাই করবো, এটা ছাড়া তো আর যাচাই করার ওয়ে নাই। হ্যাঁ, তো আমরা ধরেন বললাম যে হ্যাঁ আপনার অভিজ্ঞতা থাকতে হবে, হ্যাঁ আমি অনেক ট্রেক করি। হ্যাঁ, কিন্তু যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে তার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নাই। হ্যাঁ, অনেক সময় অভিজ্ঞ মানুষেরই ক্ষেত্রেই তো অ্যাক্সিডেন্ট হয়, অনভিজ্ঞ মানুষের ক্ষেত্রে তো দূরের কথা। সো দেখা গেল সে ট্রেকিংয়ে গেল, একটা বড় বিপদে পড়লো, সেটা থেকে আর উদ্ধার করা গেল না, যেটা আর কি কিছু গ্রুপের ক্ষেত্রে কিছু ইনসিডেন্টের কথা আমরা জানি। সো আমি বলবো না এখানে ট্যুর গ্রুপেরই দোষ, বাট হয়তো বা রেগুলেশনসটা আর একটু কন্ট্রোল করতে হবে, শিওর হইতে হবে। আর অনেক সময় যেমন হয় আমাদের গেস্টরা না আমাদের কথা এখন আর শুনতে চায় না, সবার কাছে না এখন ট্যুরিজমটা একটা টিক হয়ে গেছে আর কি। এই জায়গায় গেছো টিক, সাজেকে গেছো টিক, হ্যাঁ আমি এখমে গেছো টিক। কিন্তু এটা বুঝতে হবে যে আমি এখমে যাওয়ার মতো ফিট কিনা, বা আমি কি আসলে নাফাকুম পাড়ি দিয়ে আমি হরিশ্চন্দ্র পাড়া থুইসা পাড়া দিয়ে আমি এখন কি যেতে পারবো, নাকি এখানে আমার কোনো বিপদ হতে পারে। এতটাই মানুষজন আসলে যেতে চায় একটা জায়গায়, যেটাকে আমি খারাপ বলছি না, তাহলে তুমি সেই অনুযায়ী প্রিপারেশন নাও।
এমন হয়েছে যে আমরা বলছি ট্রেকিং জুতা নিতে হবে, সে পড়ে গেছে হিল, পেন্সিল হিল। হ্যাঁ, এমন আমরা বলেছি যে ব্যাকপ্যাক নিতে হবে, সে নিয়ে গেছে লাগেজ। হ্যাঁ, তো এরকম জিনিসগুলো আমরা কিছু কিছু, সবাই না, ভাগ্যিস কিছু কিছু গেস্টের কাছ থেকে আমরা পাই যারা আসলে মানতে চায় না যে তারা পারবে না। আমরা বলতে চাই না যে তোমরা পারবা না, তোমরা অবশ্যই পারবা, বাট একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করলে একটা ইনসিডেন্ট তো সারা জীবনের কান্না হয়ে যেতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে যে আগে নিজের ক্যাপাবিলিটিটা বুঝতে হবে যে আমি আসলে কি ওখানে যেতে পারবো, আমার কাছে সব কিছু সরঞ্জাম আছে, তো আমি হচ্ছে যেভাবে আসলে একটা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে হাইকিং করা, ট্রেকিং করা, সেই রুলস অ্যান্ড রেগুলেশনস আমি ফলো করতে পারবো। তো এটা কি আমার প্রথমবার হচ্ছে? যদি প্রথমবারই হয়ে থাকে তাহলে তার আগে আমি কিছু ট্রেকিং করি, ছোটোখাটো কিছু জায়গায় যাই, সীতাকুণ্ড যাই, সুপ্তধারা, সহস্রধারা যাই, আরও কিছু হরিণমারা, হাঁটুভাঙ্গা কিছু ঝর্ণায় ঘুরে আসি, হামামে যাই, এরকম জায়গাগুলোতে আমি যাই, তারপর আমি বড় ট্রেকেই যাবো। কিন্তু সেই ধৈর্যটা আসলে মানুষজনের অনেক সময় থাকে না, যার কারণে এই বিপদগুলো হচ্ছে। আর যেমন আমি জানি যে আমি সাঁতার পারি না। হ্যাঁ, তো আমি যখন এরকম জায়গাগুলোতে যাই, আমি সবসময় আমার সাথে লাইফ জ্যাকেট রাখি। অনেকে হাসাহাসি করে, কিন্তু আমি রাখি। হ্যাঁ, কারণ কোন জায়গায় পানির ঢল নামবে এটা তো আমি বলতে পারবো না, প্রেডিক্ট করতে পারবো না। তো এই জায়গাগুলোতে আমরা একটু মানে মেয়েদের গ্রুপ তো আমরা আরেকটু বেশি সচেতন থাকি, কারণ আমাদের সেফটি সিকিউরিটির দিকে আরও একটু এক্সট্রা নজর দিতে হয়। আর রিস্কি জিনিসগুলো আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। ট্যুরে গিয়ে যখন দেখেন যে কেউ একজন এরকম প্রিপেয়ার না হয়ে চলে এসেছে, তখন কি করেন? আমরা ইনস্ট্যান্টলি তাকে হচ্ছে, মানে এখন তো আমরা একদম বেশি করা, আমরা আগেই হচ্ছে তাকে বলি, এবং ওই যে যখন বাস ছাড়ার আগে আগে এনশিওর করি যে সে সব কিছু নিয়ে আসছে কিনা। আর এরকম যে কখনো হয় নাই যে সে ট্রেক পারে না তারপরে চলে আসছে, এরকম হয় নাই তা না। এটার পুরোটাই দেখা যায় যে আমাদের হোস্টরাই পরে ম্যানেজ করতে বাধ্য হয়। হ্যাঁ, কিন্তু সেটা তাদের জন্য অনেক কষ্টকর। হ্যাঁ, দেখা যায় একটা বড় টিমে আমরা 2জন হোস্ট রাখছি, তখন একটা হোস্ট তখন নিয়ে যায় সবাইকে, বাকি একজন হোস্ট এমনও হয়েছে একজনকে কাঁধে করে করে নিয়ে আসছে। এবং আমাদের হোস্টরা, আই এম নট ব্র্যাগিং অর সামথিং, বাট দে আর ভেরি স্ট্রং ফিজিক্যালি। হ্যাঁ, তো দেখা যায় যে তারা, এই যে একটা মেয়ে যদি পড়ে যায়, মানে একটা ছেলেই যে উদ্ধার করতে পারবে বা ফিজিক্যালি পারবে ব্যাপারটা তা না, কিন্তু তারা আসলে অনেক স্ট্রং হয়। তারা ওই জায়গাটা আমরা একটু দেখে দেখে এরকম হোস্ট দিই যারা অনেক দিনের এক্সপিরিয়েন্স। যেমন ধরেন কথা আমি এখন একটা রিসোর্টে ঘুরতে যাচ্ছি, সেটার হোস্ট, আর একটা ট্রেকে যাচ্ছি, সেটার হোস্ট আমাদের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। তো যার ট্রেকিং এক্সপিরিয়েন্স অনেক, যে হচ্ছে একটা মেয়েকে পড়ে গেলে হেল্প করতে পারবে, এরকম মানুষকে আমরা হচ্ছে দিই। তখন তো আসলে আর ওয়ে থাকে না, তখন তো আমরা ফেরত আসতে পারি না যখন বুঝতে পারি। তো তারপর আমরা আগে থেকেই অনেক কথা বলার চেষ্টা করি, গ্রুপগুলো আমাদের আগে থেকেই খোলা হয়, ট্যুরের বোঝার চেষ্টা করা হয় যে কেউ কি এমন আছে কিনা, নাদান হুদাই যাইতেছে, এই জিনিসগুলো আমরা আগে থেকে বোঝার চেষ্টা করি। কিন্তু তারপর কিছু ইনসিডেন্ট তো আসলে অ্যাভয়েড করা যায় না, তারপরও সর্বোচ্চ সতর্কতা মেনটেন করা হয়। তবে কেউ কেউ এমনও বলে থাকেন যে হ্যাঁ, মেয়েদের নিয়ে গ্রুপ খুলছে, এই কারণে মেয়েদের একটা অনেক বেশি খরচ, আপনাদের সঙ্গে ট্যুরে গেলে অনেক বেশি খরচ হয়। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করে। আমাদের অনেক ট্যুর হয় রিল্যাক্স ট্যুর, যেগুলোতে অত চিন্তা করা হয় না কত টাকা খরচ হচ্ছে। কারণ অনেকে আছে যারা এসি বাসে যেতে চায়, তারা প্যাম্পার্ড হইতে চায়, তারা ওখানে যে এই বারবিকিউ করতে চায়। তো স্বাভাবিক বেশ কিছু ট্যুর। আর আসলে কি আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে আমরা যখন ট্রাভেলে শুরু করছি তখন না, মানে কম দামি স্বল্প বাজেটের ট্যুরের একটা চাহিদা ছিল। আমরাও মনে হয় স্টুডেন্ট ছিলাম এই কারণেই। এখন যত দিন যাচ্ছে মানুষজনদের ডিমান্ডটা না চেঞ্জ হয়ে গেছে। তারা একটু ভ্যাকেশন, মানে ভ্যাকেশনই চায়, রিসোর্টে যেতে চায় যেখানে তারা চিল করবে। তো তখন তারা চায় না যে একটা নন এসি বাসে আমি নিব। এবং স্বাভাবিকভাবে কোভিডের পরে কিন্তু সব কিছুর দাম অনেক বেড়ে গেছে। তো আমরা আগে এমনও হয়েছে যে 950 টাকায় আমরা শ্রীমঙ্গলের ট্রিপ দিছি। এখন তো আমরা 4-5 হাজারের নিচে আমরা ভাবতেও পারি না, এরকম হয়ে গেছে। কারণ আমি যখন বাস চিন্তা করি তখনই তো আমার হচ্ছে 1200-2400 টাকা পার পার্সন আসা যাওয়াতেই চিন্তা করতে হচ্ছে মিনিমাম। তারপর আমি ওখানে থাকবো খাবো 2 দিনের জন্য। সো এই কারণে কস্টগুলো বেড়ে যায়। আবার আমরা মাঝে মাঝে কিছু স্টুডেন্ট ট্রিপও দেই। ওই স্টুডেন্ট ট্রিপ থেকে আসার পরে আবার অনেকজন বলে যে ইস আপু, এসি বাস হলে ভালো হতো। সো এইরকম পার্থক্য হয়। সবাইকে তো আসলে হ্যাপি করা যাবে না, বাট চেষ্টা করা হয় আর কি। সবশেষ আমরা শেষ করব, সবশেষ যদি দর্শকদের কিছু বলার থাকে, ভ্রমণের জন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, সেটা দিয়ে আমরা শেষ করতে চাই আজকে। টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে একটা জিনিসই, সেটা হচ্ছে যে যদি আপনি কমফোর্টেবল হন কম্বাইন্ড ট্যুরে যান, কোনো প্রবলেম নাই। যদি কমফোর্টেবল না হন, আর অনেকে এটা বলে যে আপু আমি একা একা যাবো আপনাদের ট্যুরে, আপনি তো কাউকে চিনি না। এই একটা জিনিস আমি বলতে পারি যে আপনি গেলে চিনেন না এরকম কখনো ফিল হবে না। হ্যাঁ, সবাই মিলে নাচানাচি হই হই রই রই করতেই থাকে। সো সবার সাথে পরিচিত হয়ে যাবেন,
পাবেন। ইভেন আমাদের এখন এমন গ্রুপও আছে যারা আগে আমাদের সাথে ট্যুরে যেত এবং ট্যুরে যে কয়েকজন মিলে পরিচয় হয়েছে এবং তারা এখন নিজেরা ঘুরে, এরকম অনেক সাব গ্রুপ তৈরি হয়ে গেছে এবং এটাতে আমরা অনেক হ্যাপি যে তারা নিজেদের মতো ঘুরতে পারতেছে। সো এইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যদি কোনো ট্যুরের প্ল্যানিং লাগে, ট্রাভেলার্স ইজ দেয়ার, আমরা যে কোনো ট্যুরের প্ল্যানিং করে দিতে পারি। তারপরে হচ্ছে কোনো জায়গার কোনো সাজেশন যদি লাগে আমরা তো আছি। আর টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে লাস্ট একটা জিনিসই বলবো সেটা হচ্ছে যে যেই দেশের কালচার যেমন সেই দেশে সেই অনুযায়ী চলাটাই বেটার, বুদ্ধিমানের কাজ। এখন ধরেন আপনি ভেনিসে যে স্বাভাবিকভাবে বিকিনি পরে থাকতে পারবেন, কিন্তু বাংলাদেশের কক্সবাজারে সেটা পড়লে তো সেটা মানানসই হবে না। তো যেটা আমি বলতে চাচ্ছি যে ধরেন কোনো একটা জায়গার ক্ষেত্রে আমি জানি যে ওইখানে সন্ধ্যার পরে একটু প্রবলেম হয়, হ্যাঁ, ওখানকার এরিয়াগতভাবে ওই জায়গাটা, যেমন চুয়াডাঙ্গা আমরা যখন গেছি, চুয়াডাঙ্গা মেহেরপুর, ওই জায়গাটা কিন্তু রাতের মানে সন্ধ্যার পরপরই ওই জায়গায় মানুষ বেশি থাকে না। এখন ওই জায়গায় যদি আমি রাত 10টায় বাইরে বের হই, তো ওইটার যে কোনো সময় একটা বিপদ হতেও তো পারে, তো আমি সেই রিস্কটা কেন নিব? তো আবার কক্সবাজার আপনি রাত 10টা-11টা বের হওয়া কিন্তু দেখবেন অনেক মানুষ, সো এটা ডিফার করে। তো আমি বলবো যে যেই দেশে বা যেই এলাকায় যেমনভাবে মানুষজন চলছে, যেইখানে আপনি জানেন আপনি সেফ, ওইখানে যে মানে খুব একটা মাতব্বরি না করে মানে ওই এলাকার সাথে মিশে যাওয়াটাই মনে হয় ভালো হবে। তাহলে রিস্কও থাকবে না, কোনো ধরনের একটা অকারেন্সও হবে না, আর হচ্ছে সেফ ট্রাভেলিং করাটাই আমাদের জন্য বেশি ভালো। শেষ করতে চেয়েছিলাম, তারপরও আরেকটু জানতে চাই যে এই যে ভ্রমণ পিপাসুরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা সেন্ট মার্টিন গিয়ে চিপসের প্যাকেট ফেলছে, তারা পাহাড়ে গিয়ে আসলে চিপস খাচ্ছে, ক্যান নিয়ে যাচ্ছে, ক্যান ফেলে আসছে, প্যাকেট দেখা যাচ্ছে। এইগুলোর বিষয়ে আসলে কি করার আছে বা কি? আমরা প্রায় ঝর্ণায় যাই যেখানে দেখি তারা বিরিয়ানির প্যাকেট রেখে আসছে। বিরিয়ানি কি ঢাকায় খাওয়া যায় না? বা বিরিয়ানি তার এরিয়ায় খাওয়া যায় না? এটা অন টাইমের যে এখন তো ছড়াছড়ি, অন টাইম প্লেট, অন টাইম প্যাকেট, এবং আমাদের কাছে গেস্টরা কমপ্লেন করে যে দুপুরবেলা আপনারা বিরিয়ানি খাওয়ালেন না। হ্যাঁ, কিন্তু আমি বলবো কি যে ট্রাভেলিংটাকে ট্রাভেলিং হিসেবে নেন, ভ্যাকেশন বা ট্যুরের মতো চিন্তা করলে আসলে ওভাবে হবে না। হ্যাঁ, আপনি একটা ঝর্ণা দেখতে গেছেন ট্রেকিংয়ে, ওখানে যে কি দরকার শ্যাম্পু করার ঝর্ণার পানিতে, আমি এই জিনিসটা খুব একটা বুঝলাম না। আর ওখানে আমি বিরিয়ানি প্যাকেট যদি আমার খেতেই হয়, তাহলে আমি ওয়ান টাইম গ্লাস বা ওয়ান টাইম প্লেটগুলো আমরা কেন ফেলায় আসবো? তো এই জিনিসগুলো না আসলে আমার মনে হয় যারা ট্যুর নিয়ে যাচ্ছে তাদের আরও স্ট্রিক্ট হতে হবে। যেমন আমাদের ট্যুরের ক্ষেত্রে একটা আছে যে জানলা দিয়ে যদি কোনো ধরনের কোনো ময়লা বাইরে ফেলে, ইনস্ট্যান্টলি তাকে 500 টাকা জরিমানা দিতে হবে। বাট টেকনিক্যালি ময়লা তো ফেলা হয়েই যাচ্ছে। হ্যাঁ, তো এরকম কেউ করে না আমাদের ট্যুরে, কারণ আমরা আগে থেকেই তাদেরকে খুব স্ট্রিক্টলি বলে থাকি। কিন্তু এটা সর্বসম্মতিক্রমে মিলিতভাবে সবাইকেই এটা করতে হবে যে কয়েকটা জায়গায় একটু ফাইনের ব্যবস্থা করলে মানুষজন টাকা দিতে ভয় পায়, তো স্বাভাবিকভাবে একটু টাকার ব্যবস্থা করলে, ফাইন করলে আমার মনে হয় যে আস্তে আস্তে এটা কমে আসবে। আর ওয়েস্ট ম্যানেজমেন্টও যদি আমি করি, দেখা গেল আমরা এমন একটা করেছিলাম, আমাদের একটা ক্লিন ট্রাভেল নামে একটা প্রজেক্ট ছিল, যেখানে আমরা সুনামগঞ্জের ময়লাগুলোকে কুড়ানোর পরে এখন আমরা কোনো জায়গায় পাই না যেখানে আমরা ফেলবো। তো এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমরা যদি ময়লা কালেক্টও করি বা আমরা যদি ময়লাটা নিয়েও আসি, সেই ওয়েস্ট ডিসপোজালটা কেমন হচ্ছে। তো সেটাতেও আমার মনে হয় যে শুধুমাত্র ট্যুর গ্রুপগুলোই না, সরকারেরও একটা বড় ভূমিকা আছে, যেখানে অনেক কাজ করার সুযোগ আছে। থ্যাংক ইউ আলাপকে সময় দেওয়ার জন্য, ভালো থাকুন। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে ছিলেন ভ্রমণ কন্যার প্রতিষ্ঠাতা সাকিয়া হক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই অবধি ভালো থাকুন আর আলাপের সঙ্গেই থাকুন, ফলো করুন আলাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো।